সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যারা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে করোনা ভাইরাস এবং স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিষয়ক ফেসবুক লাইভ আমার ডাক্তার দেখছেন, আশা করছি আপনারা যারা সরাসরি দেখছেন সকলে নিরাপদে রয়েছেন, সুস্থ রয়েছেন সেই প্রত্যাশা করছি। সে সাথে প্রত্যেককে সালাম, আসসালামু আলাইকুম। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথমবারের মতো এই আয়োজনটি আমরা করতে পেরে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা প্রথমে ধন্যবাদ জানাতে চাই। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছোট্ট করে একটু ইতিহাস জানিয়ে আমরা আমাদের আজকের এই লাইভটি শুরু করতে চাই। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় 2002 সালে মিটিং দ্য চ্যালেঞ্জেস অফ টাইম এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে কোহিনুর কেমিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রেজাউল করিম। সেই সাথে আরেকটি খবর আপনাদের জানাতে চাই, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টিজে যে সকল সদস্য রয়েছেন তারা আন্তরিকতার সাথে শুরু থেকে দায়িত্ব পালন করছেন এবং আপনারা জেনে খুশি হবেন যে তারা বিনা কোন রকম সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে আর্থিকভাবে কোন রকম লাভবান হচ্ছেন না বা কোনো আর্থিকভাবে কোনো কিছু তারা না করে শিক্ষার্থীদের উন্নয়নে তারা এই টাকাগুলো তারা ব্যয় করছেন। এছাড়া সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিষয় আপনাদের একটু জানাতে চাই, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় 3টি স্কুলের অধীনে 11টি ডিপার্টমেন্ট রয়েছে। 11টি ডিপার্টমেন্ট হলো ট্রিপলি, সিএসসি, ফার্মেসি, টেক্সটাইল, আর্কিটেকচার, বিবিএ, এমবিএ, আইন ও বিচার, ইংরেজি, বাংলা এবং অর্থনীতি। 10,000+ শিক্ষার্থী রয়েছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এবং 400 পূর্ণকালীন শিক্ষক রয়েছেন। এই মুহূর্তে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার 2020 অনলাইনে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চান এই সেমিস্টারের জন্য 50% ওয়েবারে অ্যাডমিশন ফিতে এবং 25% ওয়েবারে টিউশন ফিতে আপনারা ভর্তি করতে পারবেন। এছাড়াও সর্বোচ্চ 100% স্কলারশিপ 11টি আলাদা ক্যাটাগরিতে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের গোল হচ্ছে একটি কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট। অনেক ধন্যবাদ আপনারা যারা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এই লাইভটি দেখছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনি অত্যন্ত পরিচিত, অত্যন্ত জনপ্রিয় একটি মুখ এবং বিশেষ করে সকলের কাছে গ্রহণযোগ্য একজন মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিন, পরিপাকতন্ত্র এবং লিভার রোগ বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, অধ্যাপক ডাক্তার এ.কে.এম. শামসুল কবির। জনাব শামসুল কবির, আপনাকে স্বাগত আমাদের এই লাইভে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে শুভেচ্ছা এবং হ্যাঁ শুনছি, আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ আমাকে লাইভে নিয়ে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। জনাব শামসুল কবির, প্রথমেই যে বিষয়টি দিয়ে আমরা শুরু করতে চাই, আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন, আপনি শুনেছেন যে বর্তমান বাজেট ঘোষণা করা হয়েছে। সেই বাজেটের বিষয়টি দিয়ে আমরা যদি শুরু করি, 5,68,000 কোটি টাকা বাজেট পেশ করা হয়েছে। সেখানে স্বাস্থ্য খাতে 41,027 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 29,247 কোটি। এটি দিয়েই শুরু করতে চাই প্রথমে যে বাজেটটি আপনার কাছে কি মনে হয়? অত্যন্ত কি বলবো, সময়োপযোগী প্রশ্ন, সময় উপযোগী প্রশ্ন আর কি। কিন্তু থিঙ্ক ইজ দিস, যে আমরা যারা ক্লিনিশিয়ান, আমরা যারা রোগী দেখি, ঠিক আছে, আমার তো দায়িত্ব আসলে ছাত্রছাত্রী পড়ানো একটা মেডিকেল কলেজে, তারপর রোগী দেখা, রোগীর রোগ নির্ণয় করা এবং রোগীকে, রোগীর আত্মীয়কে আশার বাণী শোনানো, ঠিক আছে। যে জন্য আমাদের আসলে প্রত্যেক বছর তো বাজেট হয়। দেশের 8-10টা মানুষের মধ্যে কিন্তু আমাদের একটা আকর্ষণ থাকে বা আগ্রহ থাকে বাজেট নিয়ে, কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো, কোন জিনিসের দাম বাড়ার কারণে আমি আমার মানে আমার যে আয়, আমার যে সঞ্চয় সেখানে টান পড়বে, আর কোন জিনিসের দাম কমার কারণে আমি সুবিধাগ্রস্ত হব। সেইভাবে কিন্তু দেশের অধিকাংশ মানুষ, সেটা শিক্ষিত হলেও, একজন সমাজের অগ্রসর মানুষ হলেও কিন্তু সেভাবে চিন্তা করে, ঠিক আছে। ট্রুলি যে স্বাস্থ্য খাত বলি আমরা, বা দেশের সামরিক খাত বলি, বা ধরেন পররাষ্ট্রনীতি বলি, প্রত্যেকটা খাতেই তো বাজেট থাকে। তো সেই বাজেট গুলো আসলে কিভাবে ব্যয় হয়, কোন খাতে ব্যয় হয়, কিভাবে সেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই জিনিসগুলো যেহেতু আমাদের কাছে স্বচ্ছ কোনো ধারণা থাকে না, ঠিক আছে, স্বাধীনতার পর থেকে কয়জন মানুষ আসলে সেইভাবে জানার চেষ্টা করেছে। কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে এটা কিন্তু ঠিকই জেনে যাই যে স্বাস্থ্য খাতে বা অন্যান্য যে কোনো খাতে কি ধরনের দুর্নীতি হচ্ছে, যা বরাদ্দ হলো সেই বরাদ্দের সমুদয় অর্থ ব্যয় না হয়ে কোন খাতে কিভাবে বরাদ্দ হলো সেটা পত্রিকার মারফত কিন্তু আমরা সময় জেনে যাই। আপনি রিসেন্টলি জানেন যে আমাদের ডাক্তারদের যে সুরক্ষা সামগ্রী, একটা গগলস এর বাজার মূল্য 250 থেকে 300 টাকা, সেটার দাম ধরা হয়েছে 4700 টাকা সরকারি ক্রয়ে। একটা পিপিই
700 টাকা থেকে 800 টাকা থেকে শুরু করে 1500 টাকা বড় জোর, সেটার দাম ধরা হয়েছে আপনার 5000 টাকা। মানে স্বাস্থ্য বিভাগের 4টা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ ধরা হয়েছে 55 কোটি টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমার মতো একজন আদার ব্যাপারী বা চুনোপুটি মানুষ এই বাজেট নিয়ে বক্তব্য রাখা, যদি এমন হতো যে না আমি একটা বক্তব্য রাখলাম, সেই বক্তব্যটা গ্রহণ করে নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছে তারা সেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, সেটা তো সম্ভব না। মানুষ কিন্তু সবকিছু বোঝে, সবাইকে সবকিছু বলে বলে না, সবাইকে সব জায়গায় প্রতিবাদ করে না। তো প্রতিবাদ করার জায়গাটা তো আসলে আমাদের সব জায়গায় আসলে সীমিত হয়ে গেছে, যেহেতু কথা বলে লাভ হয় না। এই যে আমি টিভিতে বিভিন্ন লাইভ শোতে যাই, টক শোতে যাই, আপনারা ডাকেন, আজকে আপনি দেখেছেন, আপনি একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, আপনার তো আমিও দেখি, কিন্তু আমাদের কথা কে শোনে? কেউ কি শোনে? শোনে না। তো বাজেট যেটাই হোক আমি জানি সেখানে যা বরাদ্দ হবে তার, হ্যাঁ হয়তো কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে করোনার জন্য, কিন্তু আপনি তো জানেন যে দেশের সবচেয়ে অবহেলিত খাত, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে স্বাস্থ্য খাত। তো সেইখানে বিগত বছরগুলোতে যাই হবে, আগামী বছরগুলোতে যদি নেতৃত্ব বা আমাদের স্বাস্থ্য কাঠামোর মধ্যে যে মেশিনারিজ রয়েছে, সরকারের যে মেশিনারিজ রয়েছে যারা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, স্বাস্থ্য ব্যবস্থার ব্যয় বরাদ্দ নিয়ন্ত্রণ করে, তারা যদি শক্ত হাতে এই ব্যয়টিকে বা এই বরাদ্দটিকে ইউজ করতে না পারেন, ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে আমার মনে করা বা না করা দিয়ে কিছু আসে যায় না। এই জন্য আমি এখানে মন্তব্য করা, আমি কি লাভ মন্তব্য করে তো কোনো লাভ নেই আসলে। আমি লাভ করলাম, সুন্দর সুন্দর কথা বললাম, আপনার সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছেলেবেলার খুব হাততালি দিল, বা উনি চিকিৎসক, এত সুন্দর করে সবকিছু বললো, বাট এন্ড অফ দ্য ডে যা হবার তাই হবে। তো দরকার নেই সময় নষ্ট করার, বরং আমরা করোনা নিয়ে আলোচনা করি, যেটা নিয়ে আপনাদের ছাত্রছাত্রীর উপকার হবে। উপকৃত হবে। ডক্টর শামসুল কবির, আপনার কাছে প্রথমেই ওই বিষয় নিয়ে আমরা আলাপ করলাম বাজেটটি। এবার আমরা একটু আজকের দিনের আপডেটটা একটু জানাতে চাই। আজকের দিনে যারা দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আজকে 46 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন, এবং মোট মৃত্যু বাংলাদেশে এখন পর্যন্ত 1095, এবং আক্রান্ত হয়েছেন আজকে 3471 জন। টেস্ট হয়েছে 15,990টি। মোট আক্রান্ত এখন পর্যন্ত বাংলাদেশে 81,523 জন। সুস্থ হয়েছেন 17,000 প্লাস এখন পর্যন্ত। এবং বিশ্বের চিত্র যদি আপনাদের একটু জানাই, সেক্ষেত্রে 4,20,000 মানুষ মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত, এবং প্রায় 75 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ডক্টর শামসুল কবির, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি এই মুহূর্তে আমরা আসতে চাইবো, সেটি হচ্ছে যে করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের যে জায়গাটি, সেটি হচ্ছে যে সিম্পলি যদি এখন কাশি হয় তাও মানুষ ভয় পাচ্ছেন, অথবা যদি জ্বর হয় তাও ভয় পাচ্ছেন। এটি হয়তো মানে সাধারণ রোগও হয়ে থাকতে পারে, বাট যেহেতু এখন সিচুয়েশনটা ভিন্ন, সেক্ষেত্রে আসলে মানুষের করণীয়টি কি হবে, এই বিষয়টি প্রথমে একটু আলাপ করে তারপরে আমরা ধাপে ধাপে আসতে চাই। করণীয় হচ্ছে যে মানুষের যদি সেই ধরনের কোনো সিমটম হয়, তাকে অবশ্যই স্বাস্থ্য সহায়তা নেওয়া উচিত। স্বাস্থ্য সহায়তা মানে হচ্ছে উনি যদি চিকিৎসকের কাছে যেতে ভয় পান, অনেকে কিন্তু সেই ভয়টাও পাচ্ছে যে চিকিৎসকের কাছে গেলে তাকে হাসপাতালে ভর্তি হতে বলবে, বা খারাপ কিছু যদি বলেই ফেলে সেটা তার জন্য একটা মেন্টাল ট্রমা হবে। সবাই কিন্তু এটা মনে মনে জানতে চায়, করোনার টেস্ট করে এমন অনেক মানুষও তার টেস্টটা যেন নেগেটিভ না হয়, কিন্তু সেই মানুষটাই কিন্তু আবার ছেলের হাত ধরে মসজিদে যায়। আমি মসজিদে যাওয়াকে ডিসকারেজ করছি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি কোরআন শরীফ পড়ি, কিন্তু সেখানে তো মহামারীর ক্ষেত্রে আমাদের মানে ধর্মে সুনির্দিষ্ট বক্তব্য দেয়া রয়েছে, তো সেটা আলাদা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যদি আপনার সাধারণ সর্দি জ্বর হয়, গলা ব্যথা হয়, আপনি অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করেন। যদি সেটা না পারেন, তাহলে আপনি অবশ্যই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যে হটলাইন গুলো রয়েছে, প্রত্যেকটা হসপিটালের নিজস্ব হটলাইন রয়েছে। এখন আমাদের স্বাস্থ্য বিভাগ তাদের সমস্ত সামর্থ্য দিয়ে, আমরা যতই সীমিত সামর্থ্যের অধিকারী হই না কেন, সবাই কিন্তু চেষ্টা করছেন সাধারণ মানুষকে সহযোগিতা করার। সো আপনি টেলিফোনের মাধ্যমে চিকিৎসা নেন, প্রত্যেকটা হসপিটালে টেলিমেডিসিন সার্ভিস রয়েছে, সেটা যদি আপনি গুগল সার্চ করেন টেলিমেডিসিন সার্ভিসেস ইন দ্য হসপিটাল ফর করোনা ভাইরাস, তাহলে কিন্তু চলে আসে। সেটা কিন্তু কোনো ব্যাপারই না। আমি গতকালকে টেলিফোনে একজনকে সকালবেলা তাকে শুনে মনে হয়েছে তার করোনা হতে পারে, উনি ব্রাভা হেলথ কেয়ার থেকে ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা করিয়েছেন এবং তার টেস্ট আজকে পজিটিভ এসেছেন, বাট তার কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ সিমটম নাই। ঠিক আছে, এবং আমি ধরে নিচ্ছি এটা হয়তো তার মাইল্ড করোনা ভাইরাস ইনফেকশন হবে, অধিকাংশ মানুষেরই কিন্তু সেটাই হচ্ছে। আপনি দেখেন যে এখন পর্যন্ত 70,000-এর উপরে আক্রান্ত হয়েছে, এবং আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব, সেই হিসাব অনুযায়ী ভালো হয়েছেন আপনি বললেন কিছুক্ষণ আগে 17,000, তাহলে বাকি কোথায় গেল? এই 70,000-এর মধ্যে বাকি 53,000 কোথায় গেল? সবাই কিন্তু বাসায় বসে থেকে
চিকিৎসা নিয়েই ভালো হচ্ছেন। সুতরাং কারো যদি সর্দি জ্বর হয় এবং তার যদি কন্ট্যাক্টের হিস্ট্রি থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্দি জ্বর হলেই হবে না, যদি সিগনিফিকেন্টলি পটেনশিয়ালি ইতিহাস থাকে যে উনি 2-1 দিনের মধ্যে একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কাছাকাছি গিয়েছেন, বিগ গ্যাদারিং এ গিয়েছেন, ঠিক আছে, বা এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে গিয়ে তার বাজারে গিয়েছেন, একটা মার্কেটে গিয়েছেন প্রয়োজনে, বাচ্চার বই কেনার জন্য স্কুলে গিয়েছেন বা বইয়ের দোকানে গিয়েছেন বা একটা ওষুধের দোকানে গিয়েছেন যেখানে তাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই টেস্ট করা উচিত। এখন টেস্ট যদি সরকারি লেভেলে করার সক্ষমতা না থাকে, তাহলে বেসরকারি লেভেলে তো গভর্নমেন্ট বেশ কিছু হসপিটালকে ডেজিগনেট করে দিয়েছে। টেস্ট করলে দুইটা লাভ, একটা হচ্ছে যে আপনার ডায়াগনোসিস হলে আপনি নিজেকে সুরক্ষার মধ্যে নিয়ে গেলেন, আপনি আইসোলেশনে চলে গেলেন, পরিবারের অন্যান্য মানুষের কাছ থেকে দূরে থাকলেন। এট দ্য সেম টাইম আপনার যদি আদার কোমরবিড কন্ডিশনস থাকে, আপনার ডায়াবেটিস থাকে, আপনার ব্লাড প্রেশার থাকে, আপনার কিডনির সমস্যা থাকে, আপনার লিভারের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনি যথোপযুক্ত চিকিৎসা না নেন, আপনার কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। করোনার সেই সমস্ত মানুষগুলো খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাটা যদি আপনাকে একটু থামাই, এই জায়গাটা একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে যদি এই ধরনের সিমটম থাকে তাহলে টেস্ট করানো উচিত। তো আমরা দেখতে পাই বিভিন্ন সময় যে প্রথমবার কখনো টেস্ট করা হলে তার পজিটিভ হচ্ছে, আবারও সেই ব্যক্তির যদি টেস্ট করানো হয় কখনো কখনো নেগেটিভ আসছে, আবারও একই ব্যক্তি টেস্ট করলে আবার পজিটিভ আসছে। তো এই বিষয়টি কেন হচ্ছে? এটি কি টেস্ট কিটের সমস্যা না অন্য কোনো সমস্যা? দুটো কারণ, একটা হচ্ছে যে আরটিপিসিআর, যে কোনো পিসিআর পরীক্ষার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা 25-30% ক্ষেত্রে একটা ডিজিজ হওয়ার পরও নেগেটিভ আসতে পারে, ঠিক আছে। বাট করোনার মৌসুমে ডাব্লিউএইচওর গাইডলাইন হচ্ছে প্যান্ডেমিক যখন একটা বৈশ্বিক মহামারী চলবে, তখন সেই বৈশ্বিক মহামারীর কোনো লক্ষণ যদি একজন মানুষের কাছে থেকে থাকে বা মানুষে আক্রান্ত হয় সে লক্ষণ দিয়ে, তাহলে তাকে সেই রোগ হিসেবে ট্রিট করতে হবে। সো তাদেরকে আমরা সাসপেক্টেড করোনা ভাইরাস ইনফেকশন হিসাবে চিকিৎসা করব। সেটা হতে পারে হাসপাতালে, সেটা হতে পারে বাসায় যদি লক্ষণ তীব্র হয়। এবং অনেকে আছে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, তার রক্তের অন্যান্য যে পরীক্ষা, যেমন ধরুন ডি ডাইমার বলে একটা পরীক্ষা রয়েছে, সেটার মেজারমেন্টে খুব হাই হয়েছে, বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি, এগুলি পরোক্ষ পরীক্ষা, বা বুকের এক্সরে করে দেখা গেল যে একটা করোনা ভাইরাস আক্রান্ত হলে বুকের এক্সরেতে যে ধরনের লক্ষণযোগ্য চিহ্ন আসতে পারে সেগুলি চলে এসেছে, তাহলে কিন্তু টেস্ট নেগেটিভ হলেও তাকে সাসপেক্টেড করোনা হিসেবে চিকিৎসা দিতে হবে এবং তাকে আইসোলেট করেই চিকিৎসা দিতে হবে। তো এই জন্য কারো টেস্ট নেগেটিভ হলে তার যদি সিগনিফিকেন্ট সিমটমস, যে তীব্র শ্বাসকষ্ট, একটা পালস অক্সিমিটার তো এখন সবার মুখে মুখে সবাই জেনে গেছে, সবারই 3000 টাকা বা 2800 টাকাতে একটা পালস অক্সিমিটার কিনে নিয়ে বাসায় রাখা উচিত। সেখানে যদি অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়ে 83%, 84% হয়, যেটা অবশ্যই 90% হবে থাকা উচিত, তাহলে তার টেস্ট নেগেটিভ হলেও সে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যেভাবে প্রোটোকল বা গাইডলাইন বলা আছে সেই জায়গায়, টেস্ট নেগেটিভ হওয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। টেস্ট পজিটিভ হলেও খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য রিপোর্ট। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? আপনার সাজেশনটা জানতে চাইবো। যারা অসুস্থ হয়েছেন তারা কি হসপিটালে যাবেন নাকি না তারা বাসায় আসলে ট্রিটমেন্ট নেবেন? চিকিৎসা নেবেন। যদি এমন হয় সাধারণ সর্দি জ্বর হয়েছে, 3 দিন 4 দিন পার হয়ে গেছে, রোগীর কোনো সিগনিফিকেন্ট কষ্ট নাই, ডাক্তারের কাছে পরামর্শ নেবেন অবশ্যই। ডাক্তার উইল ডিকটেট বা ডক্টর উইল ডিকটেট তার কি করা উচিত। তাকে তিনি আদার্স কিছু পরীক্ষা করতে বলবেন, তাকে বলবেন যে একটা বুকের এক্সরে করেন, সে বুকের এক্সরে করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি ভালো হয় রোগী, আরো ভালো হয় যদি অ্যাফোর্ড করতে পারে রোগী, তার যদি সামর্থ্য থাকে, আমি গতকালকে একটা প্রোগ্রামে বলেছিলাম যে একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করলে, সিটি স্ক্যান অফ দ্য চেস্টে কিন্তু যদি কোনো করোনা ভাইরাসের রোগীর খারাপ হয়ে যাওয়া শুরু হয়, ভেরি আর্লি তার পিকচার গুলো চলে আসে। আমি নিজে আমার নিজের চেম্বারে অনেক পেশেন্ট আমি যথেষ্ট নিজের সুরক্ষা মেনটেন করে দেখেছি, প্রাইভেট চেম্বার আমি যেখানে প্র্যাকটিস করি, রুগী আমার কাছে এসেছে, আমি ভয় পাইনি, তাকে দেখে আমার মনে হয়েছে তার করোনা হতে পারে, তার সিটি স্ক্যান করিয়েছি, সিটি স্ক্যান যখন করলাম তার ঘন্টা 2-এর মধ্যে ফিল্ম তৈরি হয়ে যায়। একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ফিল্ম দেখে কিন্তু আমি কমেন্ট করতে পারি। এমন হয়েছে যে ফিল্ম মানে রাত 11টার সময় আমি দাঁড়িয়েছিলাম, ফিল্ম হয়েছে আমার আত্মীয়, আমার পরিচিত, তার সিটি স্ক্যানের সেই রুগী সিটি স্ক্যান দেখে মনে হচ্ছে না এটা করোনা, আমি তাকে হসপিটালে পাঠিয়েছি, 2 দিন পর কিন্তু তার টেস্ট পজিটিভ এসেছে। সো টেস্টের আশায় না থেকে বারবারই একটা কথা, আপনি স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক বা স্বাস্থ্য সেবা যে সমস্ত জায়গা রয়েছে টেলিফোনের মাধ্যমে আপনি পরামর্শ নিন, ঠিক আছে। নিজে নিজে কিছু করেন না, নিজে নিজে করোনার জন্য যে ওষুধগুলো এখন মানুষের মাঝে হাইপ আকারে মানে চলে গিয়েছে যে এই ওষুধ খেলে করোনা ভালো হয়ে যায়, সেগুলো ব্যবহার করেন না দয়া করে। আচ্ছা, এবারে একটু আসতে চাইবো যিনি করোনা ভাইরাসে যিনি আক্রান্ত হয়েছেন, আমরা বিশেষ করে প্লাজমা থেরাপির বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য রেড বলেছেন, তারা বলেছেন যে এখনই আসলে প্লাজমা থেরাপি দিয়ে কাজ করার সময় হয়নি, এখন এই বিষয়টি নিয়ে আরো অনেক আহ, পরীক্ষা নিরীক্ষা করা দরকার। তো বাংলাদেশেও আমাদের বেশ কয়েক জায়গায় প্লাজমা থেরাপি নিয়ে কাজ করছেন তারা।
তো আমার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে যিনি করোনা পজিটিভ ছিলেন 14 দিন থাকবার পরে তিনি নেগেটিভ হয়েছেন, জি। এরপরে কি তিনি আবারও করোনায় আক্রান্ত হবার কোনো সম্ভাবনা থাকে কিনা? যেহেতু এটা একটা নতুন শত্রু, নতুন ভাইরাস, ঠিক আছে, আপনি জানেন যে আর্জেন্টিনার স্ট্রাইকার দিবালা উনি 3বার করোনা ভাইরাস জি। আক্রান্ত হয়েছেন। সো এটা কিন্তু অন্যান্য 8-10টা ভাইরাস যেরকম যে হওয়ার পর লাইফ লং ইমিউনিটি বা সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি করে ফেলে, করোনার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো এখন পর্যন্ত সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া যায়নি। এমনও হয়েছে যে করোনা আক্রান্ত হয়েছেন, তার প্লাজমা অ্যাসেস করে বা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে তার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা সে অ্যান্টিবডি তৈরি হয়নি। সো আমি করোনায় আক্রান্ত হলেই যে আমি একজনকে প্লাজমা দিতে পারবো এমনটা ভাবার কোনো কারণ নেই। এবং আমার করোনা আক্রান্ত হলেই যে আমি পরবর্তীতে আবার করোনা আক্রান্ত হব না বা করোনা ভাইরাস আমার ইনফেকশন হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। আবার আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে ধরেন করোনা লাইক বা করোনা গ্রুপেরই বা করোনা গোত্রেরই কিন্তু আরো আদার্স করোনা ভাইরাস রয়েছে যেগুলি কোভিড-19 না, ঠিক আছে? আচ্ছা আমার কিন্তু আচ্ছা। সেটা দিয়ে ধরেন ইনফেকশন হলো, সেখানেও কিন্তু আমার সর্দি জ্বর হতে পারে, কিন্তু সেখানে আমার রক্ত জমাট বাঁধার যে খারাপ প্রক্রিয়া সেটা হলো না। করোনা জনিত কারণে যে নিউমোনিয়া হয় সেটা হলো না। করোনার কারণে সাইটোকাইন স্টর্ম বলে একটা কন্ডিশন হয় যেখানে রোগী খুবই খারাপ হয়ে এআরডিএস বা প্রচন্ড শ্বাসকষ্টজনিত অবস্থা নিয়ে আইসিইউতে চলে যায়, সেটা হলো না। তাহলে সেই করোনা ভাইরাস গুলো দিয়ে যেগুলি করোনা ভাইরাসের আদার্স প্রজাতি বা আদার স্পেসিস, সেগুলি দিয়ে যদি আমার ইনফেকশন হয় তাহলে কিন্তু শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে বসে থাকবে। যে কারণে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট নিয়ে বিতর্ক চলছে, হ্যাঁ, একটা মাস পপুলেশন যখন প্যান্ডেমিক সিচুয়েশন যায় তখন সে অ্যান্টিজেন অ্যান্টিবডি কিটের হয়তো কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, কিন্তু এটার কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। একটা হচ্ছে যে আপনার অ্যান্টিবডি পজিটিভ হলেই এটা সুনির্দিষ্টভাবে বলা যাবে না যেটা কোভিড-19 এর জন্য হয়েছে কিনা, বাট তার যদি আগে করোনার কোভিড-19 টেস্ট পজিটিভ থাকে আর তখন যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে ধরে নিতে হবে হ্যাঁ তার অ্যান্টিবডি তৈরি হয়েছে, এটা সুনির্দিষ্টভাবে কোভিড-19 হওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু অ্যান্টিবডি জি। অনেকেরই কিন্তু তৈরি হচ্ছে না এবং এটাও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে তার লাইফ লং ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কিনা। তাহলে আমরা ধরে নিতে হবে যে আহ, আহ, অজানা সময় পর্যন্ত আমরা করোনার সাথে আসলে লড়াই করে আমাদের টিকে থাকতে হবে, সেই মানসিক কথাটা আমি প্রস্তুতি এভাবে নিয়ে আসলে এইভাবে আমাদের। এভাবে বলতে ঠিক না যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশন ম্যানেজমেন্টের প্রথম শর্ত হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সক্ষমতা। আমরা শারীরিকভাবে সক্ষম ছিলাম, আমাদের চিকিৎসক সমাজ যথেষ্ট সক্ষম ছিলেন। শুরুর দিকে আমরা যেটা আমাদেরকে নিয়ে একটুখানি নেগেটিভ প্রচার প্রচারণা হয়েছে, ডাক্তাররা পালিয়ে যাচ্ছেন, আমরা আমাদের মধ্যে যারা রুগী দেখেননি তারা কিন্তু মাস ট্রান্সমিশন বা মানে কমিউনিটি ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য কথার কথা এই যে ধরেন আমি আমার চেম্বারে করোনা রোগী দেখেছি, দেখেছি না, সাসপেক্টেড জি করোনা করেছি, অবশ্যই। তার করোনা পজিটিভ হয়েছে, আমি বাসায় গিয়ে খুব ভালোভাবে গোসল করেছি, বাসায় স্টে করেছি, কিন্তু আমার যখন সন্দেহ হয়েছে এটা করোনা হতে পারে আমি কিন্তু কোথাও যাইনি, আমি বাসাতে ছিলাম। কিন্তু কথার কথা প্রথম দিকে তো আমাদের টেস্টের ফ্যাসিলিটিস অনেক অপ্রতুল ছিল, তো তখন কি করোনা রোগী ডাক্তারদের চেম্বারে আসেনি? ডাক্তাররা কি গোপনে গোপনে অ্যাসিমটোমেটিক পজিটিভ হননি? হওয়ার কারণে তারা অনেক মানুষকে ছড়িয়েছেন, সেই ছড়ানোর ইফেক্ট কিন্তু পরবর্তী সোসাইটি আসতে সেটা তো একটা গেল। তো এই জন্য আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমাদের যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশন ম্যানেজ করতে গেলে প্রথমে একটা এপিডেমিওলজিক্যাল মডেল তৈরি করতে হবে যে আমি কিভাবে এই টোটাল সিচুয়েশনটাকে কাউন্টার করব। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের দেশে যখন করোনা আক্রান্ত অনেকগুলো কমিটি হয়েছে, সেই কমিটিতে দেখা গেছে অধিকাংশ প্রবীণ বা আমাদের চিকিৎসক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে, সেখানে আমি এপিডেমিওলজিস্টের সংখ্যা খুবই কমই দেখেছি। এবং যারা অনেক ভালো ভালো এপিডেমিওলজিস্ট যারা বিদেশে অবস্থান করছেন বাঙালি, আমি তাদেরকে চিনি, তারা বারবার কিন্তু বিভিন্ন জায়গায় গলাবাজি করেছেন, মুখে ফ্যানা উঠিয়ে ফেলেছেন যে প্রথমে একটা মডেল তৈরি করো যেটাকে কিভাবে কাউন্টার করবে। একজন ক্লিনিশিয়ান আমি কিন্তু রোগীর চিকিৎসা করতে পারবো খুব ভালোভাবে যেহেতু আমি একজন ফিজিশিয়ান, আমি করোনা সম্পর্কে জানি, সিমটম সম্পর্কে, বাট আমার কিন্তু এপিডেমিওলজি সম্পর্কে অত আইডিয়া নেই যে একটা করোনা সোসাইটিতে কিভাবে ট্রেসিং করতে হয়, কিভাবে কন্টাক্টকে আইডেন্টিফাই করতে হয়। তো সেই জিনিসটা অনেকে যে বলে যেটার সাথে চলতে হবে, এই কথাটার সাথে আমি মাঝে মাঝে দ্বিমত পোষণ করি। ভিয়েতনাম আমাদের মতো অর্থনৈতিক সক্ষমতার দেশ হয়ে কিভাবে আজকে তাদের সমস্ত দেশকে করোনা মুক্ত করে ফেলেছে, সমস্ত গার্মেন্টস এর অর্ডার এখন ভিয়েতনামে চলে যাচ্ছে, আমাদের দেশ থেকে আমাদের জিডিপি ফল করছে, কোনো অর্ডার আসছে না। তারা আমাদের ভুল ছিল। তারপর আমি মনে করি যে এখনো সময় আছে, বাট সেই সময়টা কাজে লাগাতে হবে। যারা এই লাইনে কাজ করেন একটা প্যান্ডেমিক সিচুয়েশন হলে কিভাবে সেটাকে কন্ট্রোল করতে হয়, ম্যানেজ করতে হয়, সেটা একটা দিক। আর চিকিৎসা যারা করবেন তারা তো আমরা আছি ফ্রন্ট লাইনের, ঠিক আছে? তো এই জন্য চলতে হবে, এই কথা বললে কিন্তু ক্ষতি হবে। আমাদের দেশে গার্মেন্টস অর্ডার আসবে না, বিদেশিদের আগমন 2-3 বছরের জন্য বন্ধ হয়ে যাবে, আমাদের হোটেলগুলো আমাদের পর্যটন শিল্প পথে বসবে, বিদেশ থেকে আমাদের লেবারদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। সো অর্থনীতি কোথায় যাবে? ওই কথা বলে আমাদের
সবকিছু জায়েজ করা যাবে না। আমাদের এখনো যুদ্ধ করে যেতে হবে, চেষ্টা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কেস যেন জিরো হয়ে যায়। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করি। ডক্টর কবির, আপনার কাছে এবারে আমরা কিছু প্রশ্ন নিতে চাই। আসলে আমাদের অনেকগুলো প্রশ্ন এসছে। আহ, অনেকেই লিখছেন যে সাথে আছে, থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন ডক্টর গুহ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। কথাগুলো সত্যি অসাধারণ। এ এল সানি লিখেছেন, যেহেতু এদেশের বেশিরভাগ মানুষ দরিদ্র, সেক্ষেত্রে জীবন নাকি জীবিকা, আসলে কোন দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের? জীবন নাকি জীবিকা, এটা তো আসলে এই যে বললাম, ওর সুন্দর প্রশ্ন করেছেন, বাট সেই চিন্তাটা আমার করা উচিত ছিল সে মার্চের 26 তারিখে, যখন থেকে আমাদের লকডাউন হয়ে গেল। আপনি দেখেন 75 দিনের মাথায় গিয়ে নিউজিল্যান্ড তাদের কেস জিরো হয়ে গেল। প্রথম কেস যেদিন তাদের ডিটেকশন হয়েছে, সেই কেস ডিটেকশনের দিন থেকে 75তম দিনে গিয়ে নিউজিল্যান্ডের টোটাল জিরো। আর আমাদের প্রথম কেস ডিটেকশন হলো মার্চের 8 তারিখে। ঠিক আছে, আমরা কি জুনের 8 তারিখে জিরো করতে পেরেছি 90 দিন পরও? তাহলে আমাদের পলিসির মধ্যে ভুল ছিল, পলিসির মধ্যে। তাহলে এখানে এই যে পলিসির মধ্যে ভুল ছিল, যারা কর্তা ব্যক্তি তারা জনগণকে কি মেসেজটা দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুরুতে একটা কথা বলেছি যে যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশনের প্রথম শর্ত হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সক্ষমতা। ঠিক আছে, অর্থনৈতিক সক্ষমতা ছিল না তো আমি বলবো না, কারণ আমরা যে ভিয়েতনাম তারা কিভাবে ম্যানেজ করলো, কে তাদেরকে এত টাকা পয়সা দিল, কিছু হয়নি। তারা টেস্ট টেস্ট টেস্ট, শুরু থেকে আমাদের অসংখ্য সংগঠন হ্যাঁ বারবার বলেছে টেস্ট করেন টেস্ট করেন। আমরা সারাদিনে টেস্ট করতাম কয়টা, 40টা 50টা, 3জন ডিটেকশন হলো, 4জন ডিটেকশন হলো। তাহলে এইভাবে তো আসলে জীবন নাকি জীবিকা, তাহলে এমন যদি হয় যে জীবিকাকে প্রাধান্য দিয়ে আমরা সবকিছু খুলে দিলাম, যে প্রশ্নটা করেছে আমি তার প্রতি সহানুভূতি হয়ে বলতে চাই। ওই যে বললাম, আমরা সবাই ভাবছি যে আমি বোধহয় পজিটিভ হব না, মানে আমার পাশের যে বাসার লোক সে পজিটিভ হবে, যাই না আজকে একটু বাজারে, যাই না আজকে একটু গুলশান পিঙ্ক সিটিতে আমার একটু পাঞ্জাব ঘুরে আসি। এই জিনিসগুলোই কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন করছে। অনেক অ্যাসিম্পটোমেটিক মানুষ বহু মানুষকে আক্রান্ত করেছেন, কিন্তু সেই বহু মানুষ যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অনেকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যাচ্ছেন। আমরা আজকে সংখ্যা পেয়েছি 47 জন, যে 47টা তো আমাদের জন্য নাম্বার। 46 জন, সে 46 জন কিন্তু আজকে আমার জন্য, আপনার জন্য আর 10টা মাসের নাম্বার, কিন্তু যে 46টা ফ্যামিলি আজকে এফেক্টেড হলো। আজকে আমার অত্যন্ত কাছের একজন ছোট ভাই, কার্ডিওলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, খুবই নামকরা চিকিৎসক, সে মৃত্যুবরণ করেছেন কোভিড হয়ে। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখেন মে মাসেও সে স্ট্যাটাস দিয়েছে এই কোভিড নিয়ন্ত্রণ নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে। সো আমি মনে করি যে আমরা যতদিন পর্যন্ত, যারা এখানে এই প্যান্ডেমিক সিচুয়েশন ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, তারা যতদিন পর্যন্ত জনগণকে সঠিক তথ্য, তারা কি করতে যাচ্ছেন, তারা কি করছেন, করোনা নিয়ন্ত্রণ নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এন্ড পয়েন্ট তারা কোন জায়গায় দেখছেন, এগুলি সুনির্দিষ্টভাবে না বলবেন। আমি যদি মনে করি যে আল্লাহ এই রোগটা দিয়েছেন, সো আল্লাহ আমাকে সমাধান করবেন, হ্যাঁ ভালো করবেন, আপনার তদবির। প্রত্যেকটা ধর্মেই কিন্তু কথাটা বলা হচ্ছে, আপনাকে অদৃষ্টে বিশ্বাস করতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু সেই চেষ্টা চালানোর মধ্যে আপনার সততা থাকতে হবে, আপনার জবাবদিহিতা থাকতে হবে, আপনার স্বচ্ছতা থাকতে হবে এবং যথেষ্ট উদ্যোগ থাকতে হবে। সেই উদ্যোগগুলো কি বলেন? আমার মানে কি বলবো, যারা স্বাস্থ্য বিভাগের কর্তা অধিব্যক্তি তারা সবাই সিএমএইচে কি চিকিৎসা নিচ্ছেন, তাহলে হাসপাতালগুলো কি, তার মানে তারা স্বীকার করে নিচ্ছেন পরোক্ষভাবে যে স্বাস্থ্য ব্যবস্থায় তারা এতদিন ছিলেন, তারা এই হাসপাতালগুলোকে তাদের মতো করে বা জনগণের সুষ্ঠুভাবে তৈরি করেননি। তাহলে এই কথাগুলো তো কে বলে বা কি লাভ, বলে তো লাভ হচ্ছে না। যদি কোনো কর্মকর্তা দেখে থাকেন আমাদের এই ফেসবুক লাইভটি, আশা করি তারা হয়তো এখনো সময় আছে, এখনো উদ্যোগ গ্রহণ করবে। আমরা সময় আছে তার জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য, নিঃসন্দেহে, তাই না? যে ডক্টর কবির, আরেকটি প্রশ্ন আমরা নিতে চাই। প্রশ্ন বেশ অনেকগুলো এসছে। ডক্টর অরুণ কান্তি গুহ তিনি লিখেছেন, ব্যাংক ইজ মোস্ট রিস্কি প্লেস ফর ইনফেকশন। কথা সত্যি, কথা খুবই সত্যি। আপনি দেখেন, আমি একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই। সিএমএইচ মানে টোটাল ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু এখন, আমি লাস্ট সপ্তাহখানেক আগেও জানতাম, প্রায় 1200 সোলজার র্যাঙ্কের কর্মকর্তা কর্মচারী, যারা নায়েব, সিপাহী 1200-র উপরে, আর অফিসার প্রায় 400-র উপরে। কারণ কি, যারা ক্যান্টনমেন্টের ভেতরে থাকেন তাদের কিন্তু বাইরে যাওয়ার সুযোগ খুবই কম। তো তাদের একটাই ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আর্মিদের যে ব্যাংক বা সামরিক বাহিনীর যে ব্যাংক, সেখানে তারা লেনদেন করেন। তারা তাদের বাজার হাটের জন্য সিএসডি তে বারবার যান, কচুক্ষেত বাজারে যান। তো তারা কিন্তু লিমিটেড। দেখা গেছে তারা বারবার সংক্রমণটা নিজেদের মধ্যে ট্রান্সমিশন করেছেন। একটা অফিসার সাইলেন্ট ক্যারিয়ার হয়ে বাসায় গেছেন, তার ওয়াইফ সহ পুরো ফ্যামিলির 8 জন এফেক্টেড হয়ে গেছে, এরকম কাহিনীও আমি জানি। সো ব্যাংক ইজ এ ভেরি রিস্কি ফ্যাক্টর। এই জন্য তো প্রত্যেকটা ব্যাংকে কিন্তু প্রতিদিন দেখবেন অসংখ্যবার এসএমএস পাঠায় যে আপনারা অনলাইন ব্যাংকিং করেন। আসলে সেটা সম্ভব, কিন্তু ওই যে মানুষজন ভয় পায়, অনেকে আছেন এটিএম কার্ডই ইউজ করতে চান না, যে এটিএম কার্ডের মধ্যে যদি কিছু একটা হয়ে যায়। হ্যাঁ,
জি, না, ব্যাংক ইজ রিস্কি প্লেস। এমনটি অবশ্য হয়েছে আমাদের, বিশেষ করে আমার নিজেরই জানা আছে যে দীপ্ত টেলিভিশনের একজন বার্তা প্রযোজক তিনি আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি এটিএম বুথ থেকে আক্রান্ত হয়েছেন। এই ধারণা করছি। হয়তোবা বাজারে গেলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি সচেতন, আপনি মাস্ক পরে গিয়েছেন, আপনার হাতে গ্লাভস রয়েছে, আপনাকে ধাক্কা দিয়ে আরেকজন চলে গেল, তার মুখে কিন্তু মাস্ক পরা আছে। আরেকটা খারাপ কাজ সবাই যেটা করে যে মাস্ক পরার পর বারবার মুখে হাত দেয়। ওয়ান্স ইউ ওয়্যার এ মাস্ক, আপনি একবার যদি একটা মাস্ক পরিধান করেন, আপনার সবার আগে হাতের কন্ট্রোল করতে হবে। হাতের কন্ট্রোল দুটা, হাত ধুতে হবে বারবার, হাত মুখে দেওয়া যাবে না, নাকে দেওয়া যাবে না, চোখে দেওয়া যাবে না মাস্ক পরার পর। কারণ আপনি যেখানেই যাচ্ছেন, অনেকে গ্লাভস পরেন, গ্লাভস পরলেও কিন্তু আপনি গ্লাভসের মধ্যে জীবাণুটা যদি কোনো কারণে হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়, সেই গ্লাভস নিয়েও কিন্তু আপনি বারবার যাচ্ছেন। আপনি গ্লাভস পরেন আর খালি হাতে থাকেন, আপনি সাথে স্যানিটাইজার ক্যারি করবেন। আমি তো সাথে ছোট্ট একটা ব্যাগ এখন ক্যারি করি। আগেকার দিনে আমি যখন ঢাকা মেডিকেলের ছাত্র ছিলাম, সেই মুরিট্টিন বাসে ভ্রমণ করতাম হাফ ভাড়া, তো সেখানে কন্ট্রাক্টর একটা ছোট্ট ব্যাগ রাখতো সাথে, তো সেই রকম একটা ব্যাগ আমি কিনে নিচ্ছি। ঠিক আছে, জি 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 জি, সেই ব্যাগের মধ্যে আমার স্যানিটাইজার থাকে, আমার ওয়াইপস থাকে, আমার এক্সট্রা 2 জোড়া মাস্ক থাকে, আমার এক্সট্রা গ্লাভস থাকে। আমি বারবার কিছুক্ষণ পর কে কি মনে করলো তাতে কিছু আসে যায় না। এখন সেই অবস্থায় আমরা নাই যে দেখছো ডাক্তার মানুষ প্রফেসর কি একটা ছোট্ট ব্যাগ নিয়ে কন্ট্রাক্টরের মতো। ইট ডাজ নট মেক এনি সেন্স। আমার প্রোটেকশন করতে হবে আমার নিজের জন্য, এবং আমি ইনফেক্টেড হলে আপনি হবেন, আমি ইনফেক্টেড হলে আমার ছাত্রছাত্রী হবে, আমার আশেপাশে যারা আছে তারা হবে। সো আমাকে তো নিজের জন্য, আমার সামাজিক দায়িত্ব, আমার কোনো রাইট নাই আমার নিজের অবহেলার জন্য আর 10টা মানুষকে বিপদের মধ্যে ফেলা। সেই জন্য সবাইকে অনুরোধ করবো, হ্যাঁ আমার কোনো রাইট নেই, আপনার কোনো রাইট নেই, আমার ওয়াইফের কোনো রাইট নেই, আমার ছেলের কোনো রাইট নেই। তো সেলফ প্রোটেকশন ইজ দ্য বেস্ট প্রোটেকশন। এখন তো আজকে আমি তো প্রচুর পড়ালেখা করি, আজকে আমি একটা লিটারেচার পড়ছিলাম, সেখানে বলছে যে প্যান্ডেমিক যেহেতু হয়ে গেছে বাংলাদেশকে ডেজিগনেট করে লিখেছে যে সবার উচিত যারা বাসা বাড়িতে অবস্থান করছেন তাদেরও বাসার মধ্যে যদি একটা পাশাপাশি বসে টেলিভিশন দেখে, সবার মাস্ক পরা উচিত বাসার মধ্যে। কারণ কে ইনফেক্টেড, আমি তো সুপার স্প্রেডার, আমি তো আমার চেম্বার চালু রেখেছি, আমি রুগী দেখি। তো এখন আমি এপ্রিলের 4 তারিখ থেকে রুগী দেখছি। আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 12 তারিখ। ঠিক আছে, যে সাধারণ ছুটি ঘোষণার পর 7টা দিন আমি ওয়েট করেছি। আমি আমার প্রাইভেট চেম্বার যেখানে আমি বসি সেখানে রুগী দেখছি। তো আমার কাছে কি, আমি তো বলছি যে অনেক পেশেন্ট পজিটিভ হয়েছে, তো আমি তাহলে কথার কথা মনের অজান্তে কাউকে যে ছড়িয়ে থাকি, তো সেটা আমার গুনাহ হয়েছে না? আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমাকে। সেজন্য পার্সোনাল প্রোটেকশন নিই, সারাদিনে বেশ কয়েকবার গোসল করি, বাইরে গেলে এসে গোসল করি। এবং আমার এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে। এই জায়গাটা প্রশ্ন হচ্ছে, আমরা যারা বাইরে বের হই, যে সকল ফ্যামিলির কর্তা ব্যক্তি যারা রয়েছেন, যারা আসলে জীবিকার তাগিদে বের হচ্ছেন, তো সেক্ষেত্রে তারা বাসায় এসে, ছোট বাচ্চা থাকে কোথাও কোথাও, যেমন আমারই ছোট 2টি বাচ্চা রয়েছে, এরা দৌড়ে চলে আসে, এসে কোলে উঠতে চায়, কথা বলতে চায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে কিভাবে নিজেকে সেফ রাখা? আপনি যেমন বলছিলেন, এটা হচ্ছে যে আমি যেটা করি যে আমি আমার ব্যবহারের জন্য একটা আলাদা জুতা আমার বাসার গেটের বাইরে, যেহেতু আমি অ্যাপার্টমেন্টে থাকি, গেটের বাইরে থাকে, আমার ওয়াইফেরও তাই থেকে, উনিও ডাক্তার, আমার ছেলে যদি বাইরে যায় না, তো সেই জুতাটা আমি বাইরে খুলে রেখে বাসায় ঢুকে আমি অন্য কোথাও যাই না। যেহেতু আমি বেশি বাইরে যাই, ঠিক আছে, আমি আলাদা একটা রুমে ঢুকে আমার সমস্ত কাপড় খুলে একটা গামলার ভেতর বা একটা বড় বলের ভিতর, আমি বাইরে যখন যাই, বাইরে যাওয়ার আগেই আমি ডিটারজেন্ট পাউডার, পানি দিয়ে, সাবান দিয়ে আমি একটা সলিউশন তৈরি করে রাখি। বাইরে থেকে এসে সেই কাপড়গুলো আমি তার মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, তার মধ্যে যদি সম্ভব হলে আমি সাথে সাথে তখন গোসল করে ফেলি, কারোর সাথে দেখাই করি না, সাবান দিয়ে পুরো বডি একদম সাফিসিয়েন্টলি ওয়াশ করে ফেলি, দেখাও করি না। ঘন্টা 2 আমার যে কাজগুলো থাকে, আমার নামাজ পড়া থাকে বা অন্যান্য যা কিছু থাকে, সেগুলো শেষ করে তারপর আমি হয়তো খাওয়ার কাজ বা অন্য কোনো কাজ করি। সেই জন্য আমার বক্তব্য হচ্ছে, বাইরে থেকে আসলে চেষ্টা করবেন একেবারে নিজের ক্লোজ, যেহেতু আপনাকে যেতেই হচ্ছে জীবিকার প্রয়োজনে আপনার জন্য আলাদা একটা ঘর করে নেন, যেখানে আপনি আপনার কাপড় চোপড় গুলো রাখবেন। ঠিক আছে, এবং একটা বড় প্রবলেম হচ্ছে প্রতিদিনই আপনার হয়তো কাপড় ধুতে হচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমাকে ম্যাস গ্যাদারিং, আমাকে তো হসপিটালে যেতে হয়, আমাকে তো আমার মেডিকেল কলেজে মানে টিচারদের লাউঞ্জে বসে থাকতে হয়, তাই না? তো এটা তো একটা বড় প্রবলেম। আপনাকে যে জায়গায় যেতে, আপনি ব্যাংক কর্মকর্তা হন বা ইউনিভার্সিটি টিচার হন, আপনাকে কিন্তু ইউনিভার্সিটিতে গেলেও সেখানে তো আরো 8-10টা মানুষের সাথে কথা বলতে হয়। তো সেইখানে কারা নিরাপদ দূরত্ব বজায় রাখলেও আপনার ড্রপলেটের মাধ্যমে কতদূর ছড়াচ্ছে এই করোনা ভাইরাস, এটা কিন্তু প্রতিদিন নতুন নতুন তথ্য আসতেছে। সেই জন্য সেলফ প্রোটেকশন ইজ দ্য বেস্ট প্রোটেকশন। প্রফেসর কবির, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আরো প্রশ্নে যেতে চাই। অবশ্যই আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি। অরুণকান্তি গুহ আরো একবার লিখেছেন যে ডক্টরস আর অলসো ইন রিস্ক ডিউরিং ট্রিটমেন্ট। মানে আপনারা যেহেতু আসলে এখন মানে ফাইটার বলা যায় এক ধরনের, যে আপনারা সরাসরি আসলে রোগীদের সাথে মিশছেন, তো সেক্ষেত্রে আপনাদের সেফটি মেজারমেন্ট শুড বি টেকেন বাই ডক্টরস লিখেছে। এখানে একটা একটু বলে নি যে
যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়েছে, আমরা পিপিই বলতে যেটা বলি স্পেস স্যুট, এই যে পুরো বডি টডি থেকে সাদা রঙের বিভিন্ন কালারের রাস্তাঘাটে আমি যাকে তাকে এটা পড়তে দেখি। আসলে কিন্তু আপনার পিপি ইন্ডিভিজুয়ালাইজড। আমি যখন একটা অফিসে যাব আমার জন্য পিপি কিন্তু গ্লাভস, মাস্ক এবং ইফ পসিবল আমি চশমা ইউজ করি, কখনো কখনো চশমার উপরে গগলস ইউজ করি, এইটুকু কিন্তু সাফিসিয়েন্ট। এটাই আপনার পিপি। যিনি রুগীর কাছাকাছি যাবেন তার জন্য পিপি একরকম, আবার যিনি একদম ডেফিনেটলি করোনা রোগী ট্রিটমেন্ট করবেন তার জন্য পিপি আর একরকম। ঠিক আছে? তো এখন প্রথম প্রথম ভয় লাগতো, 2.5 মাস হয়ে গেছে। এখন আমি তো ধরেন মেডিসিন পরিপ্রাপ্ত লিভার রোগ বিশেষজ্ঞ, আমি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি এই সমস্ত পেশেন্ট আমার কাছে আসে, তো আমি তো সেগুলি ট্রিটমেন্ট করি। আমি ট্রুলি কখনোই গ্লাভস পরে এই সমস্ত পেশেন্ট গুলো দেখিনি। আমাকে তো লিভার সিরোসিস পেশেন্ট ডিউ টু বি ভাইরাস ইনফেকশন, সি ভাইরাস ইনফেকশন দেখতে হয়, এবং আমার হাতের মধ্যে শীতকাল আসলে অনেক সময় হাত ফাটে, অজানা কারণে হাতের কোনাগুলো অনেক সময় ফেটে যায়, তো সেগুলি তো ওপেন হয়ে যায়, তাই না? তো এগুলি দেখে দেখে যেহেতু আমি মানে নিজের মনের কাছে যে ঠিক আছে সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই আমি একটা বিশেষজ্ঞ চিকিৎসক হয়েছেন, উনি আমি আরেকদিন প্রোগ্রামে বলেছিলাম এই লাইনে আমি আসি। তো আমার দায়িত্ব হচ্ছে যে ঠিক আছে, আমি আল্লাহ তাআলা, ঈশ্বর ভগবান, উনি আমাকে তৈরি করেছেন, আমি উনার প্রপার্টি, আমি আমার ওয়াইফের প্রপার্টি না, আমি আমার সন্তানের প্রপার্টি না। সো সৃষ্টিকর্তা যেদিন চাইবেন আমাকে সেদিন ফায়ার করবেন। তো আমি সেটার জন্য প্রস্তুত, সেটার জন্য প্রস্তুত। আচ্ছা, সেই জন্য সেই এই জায়গাটা একটু আসি, সেটি হচ্ছে যে আমরা যারা এখন অফিস করছি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে কখনো কখনো আমাদের জরুরি প্রয়োজনে যেতে হচ্ছে, অফিসিয়াল কাজে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমাদের পিপির প্রয়োজন হবে কি, নাকি না আমরা সিম্পলি না না যেভাবে না, মাস্ক আপনি পরি? অবশ্যই মাস্ক ইউজ করবেন। সিম্পল সার্জিক্যাল মাস্ক ইজ এনাফ। যেহেতু আচ্ছা। আপনি আশা করবো যে আপনি ইউনিভার্সিটি গিয়ে নিরাপদ দূরত্ব মেনটেন করবেন। আমরা যখন আমাদের টিচারদের সাথে কনভারসেশন করি আমরা কিন্তু 6 ফিট দূরত্বে বসেই করি, বসার আলাদা চেয়ার সেট করা থাকে। ইভেন আমাদের যখন ইমার্জেন্সি মিটিং হয়, যেমন কালকে চাইনিজ যে ডক্টররা এসেছেন আমাদের হাসপাতালে আসবেন, তো আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেট করে ফেলেছি, সেগুলো তো একটা আপনি প্রোটেকশন নিয়ে ফেললেন। পারলে গ্লাভস ইউজ করবেন, বা গ্লাভস নাও যদি ইউজ করেন আপনি অবশ্যই কিছুক্ষণ পরপর, আধা ঘন্টা পরপর বা 20 মিনিট পরপর স্যানিটাইজার রাখবেন সাথে, আপনি হাত ধুয়ে ফেলবেন, মুখে হাত দিবেন না পারতপক্ষে। আপনি মাস্ক খুলে চা খাবেন না, বিস্কিট খাবেন না, কিচ্ছু খাবেন না। আমাদের কিন্তু এটা খুব একটা ভালো হয়েছে করোনা আসার কারণে, ঠিক আছে, যে আমাদের অনেকের কিন্তু খাওয়া দাওয়া কমে বাইরে গেছে, খাবার। ওজন কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করবেন না। যেমন চাইনিজদেরকে কর্মীটাল হাসপাতালে খাবার দাবার অফার করা হয়েছে, তারা খায়নি, তারা বলছে নো, এই মাস্ক খুলে খাবার খেলেই কিন্তু আমি মাস্কটাকে ওপেন করে ফেললাম, আই ডোন্ট নো আমার মাস্কের আউটার সার্ফেসে কি লাগানো আছে, তো আমি খুললাম, আমি তো ইনফেক্টেড হয়ে গেলাম। ঠিক আছে, তো সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনার জন্য পিপি হচ্ছে গ্লাভস, মাস্ক, এম ইফ পসিবল একটা গগলস, এইটুকু যথেষ্ট। কারণ আচ্ছা পিপি আচ্ছা। খুলতে গিয়ে, পিপি জি। খুলতে গিয়ে কিন্তু অনেকে পজিটিভ হয়ে যায়। বলার প্রশ্ন থাকলে আচ্ছা আচ্ছা, বলেন। বুঝতে পেরেছি। না, আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন যে 10 সদস্যের আমরা জানি যে বিশেষজ্ঞ টিম চায়না থেকে এসেছেন 14 দিনের জন্য, তারা জি জি জি। কোভিড-19 বিভিন্ন হাসপাতাল এবং রোগী যারা আছেন তাদের দেখবেন, দেখভাল করবেন এবং তারা হয়তো তাদের সাজেশন গুলো দিবেন। এখন না, পর্যন্ত তারা কি কিন্তু কিছু? রোগীদের কোনো দেখভাল করছে না। এটা একটা মানে ট্রুলি আমাদের মিডিয়ার মাধ্যমে বা যে কোনো ভাবে হোক, বা যারা এটার সাথে জড়িত তারা যে মেসেজটা দিয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত যে কর্মীটেল হাসপাতালে গিয়েছেন তারা কিন্তু রোগী দেখেননি। তারা আচ্ছা। কিন্তু ডাক্তারদের সাথে যে কথাগুলো আমরা শুরু থেকে বলছিলাম, আপনি জানেন আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি শুরুতে জি। পিপিই নিয়ে অনেক কথা বলেছিলেন, তাকে ট্রল করা হয়েছে, তাকে হুম। সমালোচনা করা হয়েছে, তাকে সরকারি বিভিন্ন লেভেল থেকে উচ্চ পদস্থ মানে উচ্চ লেভেল থেকে তাকে বিভিন্ন ভাবে বলা হয়েছে। আর এখন দেখেন চাইনিজ এসে কিন্তু সেই কথাগুলো বলছে, আমরা চিকিৎসকের শুরু থেকে যে বলেছি সেই কথাগুলো বলছে যে ডাক্তারদেরকে সবার আগে প্রোটেক্ট করতে হবে, ইন দ্য সেন্স যে ডাক্তারের সংখ্যা কমে গেলে তুমি তো ওয়ান ফানি মর্নিং 1000, 100, 2000, 20,000 ডাক্তার তৈরি করতে পারবে না। প্লাস একটা ডাক্তার ইনফেক্টেড হলে সেটা বিভিন্ন জায়গায় যেহেতু যাবে, তাকে যেতেই হবে তার পেশার কারণে, সে আরো 8-10টা মানুষকে পজিটিভ করবে, সে 8-10টা মানুষ আরো 100 জনকে পজিটিভ করবে। তো সবার আগে কিন্তু ডাক্তারদের সুরক্ষা দরকার যারা পেশেন্ট ডিলিংস করছে, এন্ড নিশ্চয়ই। এপিডেমিওলজিক্যাল মডেল সেট করতে হবে। তোমার যে টার্গেট, সেই টার্গেট চোখের সামনে ফিক্স করে যে ওই জায়গাটায় আমি যেতে চাই, সেইভাবে তোমার অগ্রসর হতে হবে। আমি জীবিকা, জীবন সবকিছু মাথায় রাখবো, কিন্তু আমার একটা হিসাব থাকতে হবে যে আমি কতদিনের মধ্যে আমার দেশটাকে করোনা মুক্ত করতে চাই। এই টার্গেট যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, আমরা আবার প্রশ্নে যেতে চাই। গল্প আহমেদ প্রীতম তিনি জানতে চেয়েছেন যে এই যে what we should to take preliminary activities for avoiding symptoms. থ্যাংক ইউ। অ্যাভয়েডিং সিমটমস, তো যার করোনা ভাইরাস ঢুকে গেল সিমটমস হতে পারে, নাও হতে পারে, অ্যাসিমটোমেটিক যারা তাদের। আর যদি রোগ হয়, বৈশাখ মাসে কেন গরম পড়ে, এটা বৈশাখ মাসের লক্ষণ। মাঘ মাসে কেন শীত পড়ে, এটাও মাঘ মাসের লক্ষণ। সো করোনা হলে আপনার সর্দি কাশি জ্বর এই সিমটম গুলো হবেই। গতকালকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করেছে যে তার গলা ব্যথা করতেছে, টনসিল ফুলে গেছে। আমি বলি, তুমি কিভাবে বুঝলা? আচ্ছা। বলে না না, আমার করোনা হয়নি। এই যে দেখেন, এটা কিন্তু আত্মপ্রতারণা।
এই জিনিসগুলো করা যাবে না। আপনার সিমটম হলে আপনি সিমটম প্রিভেন্ট করতে পারবেন না ভাইরাস আপনার ভেতরে ঢুকলে, ঠিক আছে? আপনি খারাপ যাতে না হয়ে যান সেই জন্য আপনাকে কিছু স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলতে হবে। আপনি হেলদি ফুড খাবেন, আপনি রেগুলার সম্ভব হলে এক্সারসাইজ করবেন, যেটা আমি করি। আপনি আপনার শরীরে যদি ভিটামিনস ডেফিসিয়েন্সি থাকে, যেমন বলা হচ্ছে পৃথিবীর একাধিক জার্নালে চলে এসেছে যে সেই সমস্ত করোনা রোগী খারাপ হয়ে গিয়েছেন যাদের শরীরে ভিটামিন ডি কম। তো আমরা বাংলাদেশের মানুষের কিন্তু একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ দ্য পিপুল ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগি। সো ভিটামিন ডি আপনি সাপ্লিমেন্ট আকারে নেন, এটা একটা হিসাব রয়েছে। তবে জিঙ্ক উইথ বি কমপ্লেক্স খান, ভিটামিন সি যুক্ত খাবার, অ্যাপেল খান, এখন তো আমের মৌসুম, আম খাওয়া যেতে পারে। আপনি লেবুর শরবত খান বা ভাতের সাথে লেবু খান। এই জিনিসগুলো খেলে কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, আপনার ইমিউনিটি স্ট্রং থাকবে। সেক্ষেত্রে ভাইরাস আপনাকে সহজে কাবু করতে পারবে না, ঢুকতেও হয়তো বা পারবে না। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন রাজেশ, রাজেশ পুরো নামটা আমি পড়তে পারছি না আসলে, বকশি বা কুকশি এরকম হয়তো। জি জি। তিনি জানতে চেয়েছেন, স্যার গত 3 থেকে 4 দিন ধরে আমার গলায় কফের মতো আটকে থাকে এবং মাঝে মধ্যে কাশি হয়, সেক্ষেত্রে টেস্ট করার প্রয়োজন কিনা। বলে রাখি সারাদিন গলা পরিষ্কার ছিল, কিন্তু এখন কফ ফিল করছি, এখন ফিল করছি, তাছাড়া কোনো লক্ষণ নেই। না, আমার মনে হয় এটা নিয়ে এত আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। উনি আরো 4-5 দিন মানে নিজেকে অবজার্ভ করুক, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আপনার যদি সাধারণ মানে যে কফ গুলো আমরা বলি, অনেক সময় হয় না যে ধরেন একটু ঠান্ডা লাগলো, এসির মধ্যে দীর্ঘ সময় থাকলেন, বা সিজনাল কফ আমরা যেটাকে বলি, এটার জন্য কিছু করার দরকার নেই। উনি একটুখানি গরম পানিতে গলা গার্গেল করুক, ভিটামিন সি যুক্ত খাবার খেতে থাকুক, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটার জন্য এই মুহূর্তে আতঙ্কিত হয়ে কারণ করোনা টেস্ট করতে গিয়েও কিন্তু অনেকে পজিটিভ হয়, মনে পজিটিভ রাখতে হবে। হচ্ছে। কারণ আপনি যে জায়গায় টেস্ট করতে যাচ্ছেন আপনার পাশে তো করোনা রোগী আছে। আমি সেকেন্ড টাইম যখন টেস্ট করাতে গেলাম কোন একটা প্রাইভেট হসপিটালে, আমার শনিবারে টেস্ট করলাম, সোমবারে আমার রেজাল্ট আসলো নেগেটিভ। ভেরি ইন্টারেস্টিংলি সে হসপিটাল থেকে আমাকে ফোন করে বলা হলো, স্যার বেয়াদবি নিয়েন না, আপনাকে যে টেকনিশিয়ান আপনার স্যাম্পল কালেক্ট করেছে সে আমাদের সবচেয়ে স্মার্ট টেকনিশিয়ান, যেহেতু আপনি ডক্টর, আমরা তাকে দিয়ে করিয়েছি। আসলে সে খুব স্মার্ট, খুব চমৎকার ভাবে স্যাম্পল কালেক্ট করেছে। বলে স্যার সেই টেকনিশিয়ান তো পজিটিভ হয়ে গেছে। হোয়াট? তার মানে এখন তো আমাকে সে খুব ক্লোজলি করেছে। আমি আবার 5 দিন পর হিসাব করে 120 ঘন্টা হিসাব করে আমি আবার টেস্ট করিয়েছি, আমি আবার নেগেটিভ আসছি। তো এই জন্য আচ্ছা, যে টেস্ট করানোটার আগেও চিন্তা করতে হবে। ভালো হয় যে কিছু কিছু সেন্টার রয়েছে যারা বাসায় এসে স্পেসিমেন কালেক্ট করে যায়, আপনি কিছু পয়সা খরচ হবে, সেটা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন প্রাইভেট সেন্টার, সেটাও করতে পারেন। যে টেস্ট সেক্ষেত্রে সেন্টারে ভালো। গিয়ে যেহেতু পজিটিভ হওয়ার চান্স আছে। ওকে। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন অ্যান্টিবডি তৈরি করবার জন্য প্রাথমিক কাজগুলো আসলে কি হবে? অ্যান্টিবডি তৈরি করার জন্য, অ্যান্টিবডি কিন্তু একটা জীবাণুর এগেইনস্টে তখনই তৈরি হয় যখন যে জীবাণু আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে? অ্যান্টিবডি কিন্তু ফল খেলে, ডিম খেলে, বা ধরেন সুষম খাবার খেলে কিন্তু ওই ভাইরাসের এগেইনস্টে বা ওই ব্যাকটেরিয়ার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় না। ভ্যাকসিন দিলে অ্যান্টিবডি তৈরি হয়, যে ভ্যাকসিন তৈরি আচ্ছা, করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? ভ্যাকসিনের বেসিক প্রিন্সিপাল কি? যে এই ভাইরাসটাকে দুর্বল করে আপনার শরীরে ঢুকে দেওয়া হবে। যেই ভাইরাসটা শরীরে ঢুকে গেল, প্রবেশ করে গেল, তখন দেখা গেল যে এই ভাইরাসের এগেইনস্টে আপনার সাফিসিয়েন্ট রোগ প্রতিরোধ কিন্তু ক্ষমতা তৈরি হচ্ছে। এই জায়গাটা একটু যদি বলি, যে অনেকেই বলে থাকেন যে কালোজিরা খাওয়া ভালো, মধু খাওয়া ভালো, প্রতিদিন ডিম খেতে হবে, দুধ খেতে হবে, সুষম খাবার যদি খাওয়া হয়, ভিটামিন সি, ভিটামিন ডি। সেটা হচ্ছে আপনার টোটাল টোটাল একটা জীবাণু শরীরে তো বিভিন্ন জায়গা দিয়ে প্রবেশ করে। জীবাণু যখন ধরেন আমার পেশেন্ট দেখতে গিয়ে আমার শরীরে করোনা ভাইরাস ঢুকে গিয়েছে, কিন্তু আমি প্রোটেক্টেড হলাম কিভাবে? আমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, এগুলি বলে বি সেল, টি সেল, যেগুলি শ্বেত রক্তকণিকার স্পেসিফিক কিছু টাইপ সেল, যারা কিনা যে কোনো ভাইরাস ঢুকলে, ব্যাকটেরিয়া ঢুকলে তাদেরকে সোলজার হিসেবে অ্যাটাক করে। সেই জিনিসগুলো একটা সুস্থ মানুষ, যে কোনো সুস্থ মানুষ, যিনি কিনা ধূমপায়ী না, যিনি কিনা ডায়াবেটিক পেশেন্ট না, যিনি কিনা আগে থেকে কিডনি রোগী না, যিনি কিনা প্রপার হেলথ স্ট্যাটাস মেনটেন করেন বাই ডুইং এক্সারসাইজ, নিয়মিত ঘুমান, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে খুব মানে কি টানা টানা রাখার জন্য কিন্তু আপনাকে ঘুমটা খুব স্যাটিসফ্যাক্টরি হতে হবে। ভেরি ইন্টারেস্টিং, ঢাকা শহরের আমার মনে হচ্ছে একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ দ্য মানুষ অনেক দেরি করে ঘুমায়। রাত 1টার সময় আমি বহু মানুষকে দেখি যে ফেসবুকে এখন তো পড়ে ঘুমই আছে, হয় না, এখন তো ঘুমই টেনশনে হয় না, ঘুমই হয় না। টেনশনে ঘুম হয় না। তো এটা কিন্তু আপনার ওভারঅল যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ওনার প্রশ্নটা হলে এরকম হলে ভালো হতো যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি করা উচিত। সুষম খাবার খেতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি কিন্তু যে কোনো ভাইরাসের এগেইনস্টে খুবই ভালো প্রোটেকশন দেয় শরীরকে। সো ভিটামিন সি যুক্ত আচ্ছা, খাবার খেতে হবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং ঘুমটা নিশ্চিত করতে হবে। ওকে। আমরা আরো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে। মোহাম্মদ তারিক আল জলিল তিনি জানতে চেয়েছেন, আমার একটি বিষয় জানার ছিল, কারো যদি উপসর্গবিহীন করোনা হয় এবং নিজের অজান্তেই তিনি সুস্থ হয়ে ওঠেন, এক্ষেত্রে তা পরবর্তীতে বোঝার উপায় কি?
কোনো টেস্টের মাধ্যমে কি বোঝা সম্ভব এ থেকে কি রোগটি ছড়ানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আমাদের দেশে অনেক মানুষই করোনা আক্রান্ত হয়ে গেছেন, তারা জানেই না। যেমন আমার মনে হয় যে আমার করোনা হয়ে গেছে কিভাবে। আমি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে শুরু করে এই বছরের মার্চের 8 তারিখ পর্যন্ত টানা 10 দিন প্রচন্ড সিক ছিলাম। এত সিক আমি আমার লাইফে কখনো হইনি। আমার প্রচন্ড গলা ব্যথা ছিল, শ্বাসকষ্ট ছিল, কাশি ছিল, এবং আমার 4 কেজি ওজন 10 দিনে কমে গিয়েছিল। সেই সময় আচ্ছা, কিন্তু আমাদের ঢাকা শহরে প্রচুর অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হচ্ছিল, অ্যাবনর্মাল নিউমোনিয়া, এবং আমার আচ্ছা, আন্ডারেই 6 জন পেশেন্ট ভর্তি ছিল যাদের সবার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। এর মধ্যে 3 জন আইসিইউতে গিয়েছে, 3 জনই মারা গিয়েছে আমার হাসপাতালে, অলি ফ্যামিলি হাসপাতালে। আমি তাদেরকে সরাসরি চিকিৎসা করেছি এবং এরপর আমি সিক হয়ে গেলাম। আমার কাছে মনে হয় দ্যাট টাইম দ্যাট ওয়াজ করোনা, কারণ করোনার এক্স রেতে যে ক্যারেক্টারিস্টিক পিকচার গুলো পাওয়া যায় ওই 6 জন রোগীর একদম হুবহু তাই ছিল। তাহলে আমি সেই সময় যদি করোনাতে আক্রান্ত হয়ে থাকি, তাহলে এখন আমার সেই অ্যান্টিবডি টেস্ট বা কিট টেস্টের হচ্ছে এই লাভ যে কোনো একজন মানুষ অতীতে করোনায় ইনফেক্টেড হয়েছেন কিনা সেই জিনিসটা পাওয়া যায়, অ্যান্টিবডি টেস্ট যেটাকে বলে আর কি। তো সেটা আমাদের দেশে 2 জায়গায় হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আর ঢাকা মেডিকেল কলেজের যে রক্তরোগ বিভাগ সেখানে হয় আমার জানা মতে আর কি। কোনো প্রাইভেট সেন্টার এখন পর্যন্ত, যেটা গভর্নমেন্ট অনুমোদন দেয়নি, সেটা করা সম্ভবপর হয়নি। সো কেউ যদি সাইলেন্টলি বা কেউ যদি দেখতে চায় যে আমার করোনার এগেনস্টে স্পেসিফিক করোনার এগেনস্টের অ্যান্টিবডি আছে কিনা, তাকে সেই অ্যান্টিবডি টেস্ট করতে হবে। আচ্ছা, নুসরাত জাহান লিমা তার প্রশ্ন নিতে চাই। তিনি জানতে চেয়েছেন, স্যার বিগত 3 দিন যাবৎ খাবারের সাথে খাবারের স্বাদ পাচ্ছি না, ভয় হচ্ছে, আমি এখন কি করব? এটা এটা আমার অধিকাংশ পরিচিত জন মানুষ এটা পাচ্ছে। স্বাদ খাবারে পাচ্ছেন না, এটা ঘ্রাণ পাচ্ছেন না। ঘ্রাণ করোনা একটা পাচ্ছেন না। ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে ঘ্রাণ পাচ্ছেন না, যে আপনার মানে নাক দিয়ে আপনি কোনো কিছু ঘ্রাণ পাবেন না, নাক বন্ধ বন্ধ লাগবে, এবং এটা সিগনিফিকেন্টলি সাথে রানিং নোজ থাকতে হবে। রানিং নোজ মানে নাক দিয়ে পানি পড়া থাকতে হবে। এই যে বললাম যে আচ্ছা, মানুষ যে সিমটম দেখে চারদিকে এত মৃত্যু দেখে এবং হসপিটালে সিট পাওয়া যাচ্ছে না, খারাপ হয়ে গেলে আতঙ্কগ্রস্ত আইসিইউ হয়ে পাওয়া যাচ্ছে না, এই জিনিসগুলো নিয়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে নানাবিধ এই কুসংস্কার জনিত কথাগুলো বলছেন আর কি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নেই। স্বাদ পাচ্ছেন না, স্বাদ আচ্ছা, পাবেন। আপনি জিঙ্ক উইথ বি কমপ্লেক্স খান, বাজারে পাওয়া যায় বিকোজিন নামে, জিঙ্ক বি নামে, এগুলি খেলে আপনার স্বাদ ফেরত আসবে। নুসরাত জাহান, নিশ্চয়ই আপনি আপনার উত্তরটি পেয়েছেন। এবারে আমরা এস এম রেজাউল করিম, তিনি জানতে চেয়েছেন, স্যার যা হবার তো হয়েছে, যা বাড়ার তো বেড়েছে, এখন কি করা উচিত সেটি কি কোনোভাবে বের করবার চেষ্টা করছে? আর সেই এখন চেষ্টায় কি কি করা কোনো? উচিত, সেই কাজটা আমরা কেউই করছি না। আমি বললাম না সকালে আপনার প্রোগ্রামের শুরুতে বলেছি যে আজকে আমি হতাশ জি, হয়ে গিয়েছি, যে আমি যখন গুলশান আজাদ মসজিদের পাশ দিয়ে গাড়ি চালিয়ে আসছি তখন কমপক্ষে 100 গাড়ি আমি দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম সেখানে দণ্ডায়মান পুলিশকে যে ভাই কেউ মারা গিয়েছে, জানাজা হবে নাকি? বলে না স্যার, সবাই নামাজ পড়তে আসছে। তো যারা প্রাডো, প্যাজেরো, বিএমডব্লিউ গাড়ি নিয়ে নামাজ পড়তে গিয়েছেন তারা কি আমার আপনার চেয়ে কম শিক্ষিত? তারা সিভিলাইজ না, তারা সচেতন না, তারা বুদ্ধিমান না? আমি তো বারবার এই কথাটা বলেই যাব, প্রতিটা অনুষ্ঠানে বলে যাবো যে মানুষের শিক্ষিত হতে বেশি সময় লাগে না, সিভিলাইজ হতে কয়েকশো বছর লেগে যায়। অ্যাপ্লিকেশন অফ নলেজ, আপনাকে কমিউনিটি ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য অবশ্যই মসজিদ, মন্দির, যেখানে প্রাইম মিনিস্টার নিজে বলে দিলেন যে আপনার অফিসে 25% অ্যাটেন্ডেন্স অ্যাসিওর করেন, এর বেশি দরকার নাই। তো সেইখানে মসজিদেও সে অ্যাটেন্ডেন্স অ্যাসিওর করা উচিত। আল্লাহ সবার মনের খবর জানে না? আল্লাহ কি জানেন আমি মনে মনে কি চাই? তো আমাকে মসজিদে গিয়ে নামাজ অবশ্যই। পড়তে হবে? এটা তো স্পষ্ট আমাদের হাদিস শরীফ, কোরআন শরীফে বলা আছে যে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আপনার শরীর থেকে আরো 10 জন, তখন আপনি ইবাদত কবুল হবে না, আপনি বরং সেটা জন গুনাহগার হবেন। তো মানুষজন মসজিদে যাচ্ছে, মানুষজন মার্কেটে যাচ্ছে, তাহলে কিভাবে প্রিভেন্ট করা যাবে? তাই না? একটা সময় যেভাবে ডাক্তার মারা নিশ্চয়ই। যাচ্ছে, আপনি তো আপনার চিকিৎসা করার জন্য ডাক্তারও পাবেন না। আপনি কি ডাক্তার জানেন পাওয়া জুনের যাবে না। শেষে গিয়ে আমাদের ডেথ ডেইলি 10,000 হবে কিনা? আমি জানি না কি হবে। আমেরিকাতে এরকম ছিল, তারপর কি হলো? ডেইলি 2,000 মারা গেছে, 2,500 মারা গেছে, 2900 মারা গিয়েছে। তা আমরা সেই দিকে যাবো কিনা? আমরা কি জানি? আমরা যাব যদি কিনা আমরা এই কাজগুলো করতে থাকি, জনসমাগম আল্লাহ মাফ এড়িয়ে করুন। না চলি। আল্লাহ আমাদেরকে মাফ করুন সে বিষয়ে। মোসাদ্দেক মোল্লা, তিনি জানতে চেয়েছেন, তিনি একই নুসরাত জাহানের মতো প্রশ্ন করেছেন যে আমি গত 1 সপ্তাহ যাবৎ গন্ধ ও স্বাদ পাচ্ছি না, সেক্ষেত্রে আমার করণীয় কি? তাকেও হয়তো আপনি যেটি বলছেন জিঙ্ক খাওয়ার প্রয়োজন হয়তো হতে পারে। জি 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 জি। আর সন্দেহ হলে টেস্ট করিয়ে ফেলুন। আমার বক্তব্য যে সন্দেহের মধ্যে না থেকে, এই যে এই ভয়টা অনেকের কাজ করে, আপনার সন্দেহ হলে আপনি সচেতন হতে পারবেন, আপনি যদি পজিটিভ হয় সেই জন্য আপনি টেস্ট করিয়ে ফেলুন। টেস্ট করতে অসুবিধা নাই। এখন অনেক বুথ হয়ে গেছে, স্যাম্পল কালেকশনের জায়গা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, জাকি আল জাজওয়ান নিবির, তিনি জানতে চেয়েছেন, স্যার আই হ্যাভ এইচএসবিএস HSBC এইচবিএসসি, positive, এইচবিএসসি পজিটিভ। HBCC positive last 10 years, DNA জি জি negative last 4 years, জি also জি have asthma.
if I will infected then SBGS যেটা বললেন আপনি ক্যান তার কোনো ডিফিকাল্টিজ হবে কিনা বা এই বিষয়ে সেটা মানে উনি জানতে চাচ্ছেন যে ওনার করোনা হলে এই যে ওনার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হেপাটাইটিস বি রয়েছে এটার ভাইরাস জন্য কোনো এবং প্রবলেম হবে কিনা। অ্যাজমা অ্যাজমা এবং রয়েছে, ডিএনএ হ্যাঁ নেগেটিভ। ডিএনএ নেগেটিভ জি হলে তার মানে যে ভাইরাসটা তার মাঝে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছেন, ঠিক আছে। কিন্তু ভাইরাস ইনঅ্যাক্টিভ থাকলেও তার লিভারের স্ট্যাটাস কি সেটা তো আমি জানি না। কারণ হেপাটাইটিস বি ভাইরাস কারো শরীরে যদি ঢোকে, কারো কারো শরীরে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটন করে বের হয়ে যায়, কারো কারো ক্রিয়া প্রতিক্রিয়া করে লিভার সিরোসিস নামক রোগটার উদ্রেক করে তারপরে বের হয়ে যায়, আবার কারো কারো শরীর রয়ে যায়। আমার ডিএনএ নেগেটিভ মানেই যে আমার লিভার সিরোসিস নাই এমনটা ভাবার কোনো কারণ নাই। 2007 সালে বাংলাদেশে সিডর বলে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সিডর কিন্তু জি এখন নাই। আপনি ভোলা, পটুয়াখালী, লালমোহন, বাকেরগঞ্জ এই সমস্ত এলাকায় যদি যান, আপনি দেখবেন বহু বাসায় নারকেল গাছের মাথা নাই, সুপারি গাছের আগা নাই, টিনের চাল নাই। তার মানে হচ্ছে সিডরের তাণ্ডব লীলার এভিডেন্স এখনো রয়ে গেছে। তো যদি এমন হয় যে বি ভাইরাস যখন তার শরীরে প্রথম ঢুকেছিল সেই জন্য লিভারে কিছু ইনজুরি রয়ে গেছে, যেটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বলি বা খুব খারাপ হলে লিভার সিরোসিস বলি, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে সাবধান থাকতে হবে। আর বলা হয়ে থাকে অ্যাজমা রোগীদের, হ্যাঁ অনেক অ্যাজমা রোগী করোনা পজিটিভ হয়েছেন, আবার চেনা পরিচিতির মধ্যে কোনো সমস্যা হয়নি, আবার কারো কারো অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে কার যে খারাপ হবে কার যে খারাপ হবে না এটা ইন্ডিভিজুয়ালাইজড। তবে বলা হচ্ছে এই কোমরবিড কন্ডিশন গুলো থাকলে আপনি অবশ্যই মাস্ক ইউজ করবেন, যেন আপনার করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমে যায়। জি ফারজানা মিতা তিনি জানতে চেয়েছেন আমার একদিন ধরে জ্বর কাশি আর কোনো কিছু নেই, বাট জ্বর 100-র উপরে চলে গেছে, এখন কি করবো? 100-র উপরে চলে গিয়েছে মানে কি? প্রশ্নটা একটু কঠিন হয়ে গেল। মানে ওনার কি 100-র উপরে আসছে কিনা? বা মানে জ্বর এমন হতে কাশিটা পারে যে আছে জ্বরটা তো চলে জি গেছে। যদি জ্বর চলে গিয়ে থাকে তাহলে এটা সিম্পল ভাইরাল ফ্লু হতে পারে, করোনাও হতে পারে। ঠিক আছে, আমার পরিচিত অনেক ডাক্তার এই সিম্পল সর্দি কাশি কোভিড টেস্ট করিয়েছে পজিটিভ, বাসায় 14 দিন থেকে এখন কাজে জয়েন করেছে। আমার সাথেই কাজ করে এমন ডাক্তার কোভিড পজিটিভ হয়ে গেছে, এখন আবার কাজে ফেরত আসছি। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। সে আমার বোন হন, ভাই হন, ভয় পেন না। আপনি আরো 2-3টা দিন দেখেন। নিয়মটা হচ্ছে যে সিমটম হলে তো পজিটিভ হয় না, অ্যাটলিস্ট 3 থেকে 5 দিন সময় দিতে হয়। সো আপনার যদি এই সর্দি কাশি শ্বাসকষ্ট পারসিস্ট করে রয়ে যায়, জ্বরটা রয়ে যায়, আপনি টেস্ট করিয়ে ফেলেন। কি করবো মানে হচ্ছে যে আপনি টেস্ট 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 নিজের জন্য, আপনার চারপাশের মানুষের জন্য। কাজী ইমাম হোসেন জানতে চেয়েছেন বুকের বাঁ পাশে ব্যথা করে অনেক অনেক দিন যাবৎ গ্যাস্ট্রিকেরও ওষুধ খাওয়ার পরও এই ব্যথা যাচ্ছে না, জি, সেক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে বুকের বাম দিকে ব্যথা প্রথমত মাস্কুলোস্কেলেটাল পেইন হতে পারে, মাংসপেশি বা হাড় হাড্ডির কোনো স্প্যাজমের জন্য ব্যথা হতে পারে। নাম্বার 2 হচ্ছে বুকের বাম দিকে ব্যথা হলে উনার বয়স কত আমি জানি না, উনার ব্লাড প্রেশার আছে কিনা, উনার কোলেস্টেরল লেভেল কি রকম, উনার ডায়াবেটিস আছে কিনা, একটা ইসিজি করিয়ে নেওয়া হচ্ছে যে হার্টের কোনো প্রবলেম কিনা। এরকম বহু পেশেন্ট আমি পেয়েছি গ্যাস্ট্রিকের ওষুধ খান বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম আছে এই মনে করে আমার কাছে এসেছেন। আমার সন্দেহ হয়েছে, আমি ইসিজি করে দেখি তার ইসকেমিক হার্ট ডিজিজ, মানে হার্টের রক্তের নালীতে ব্লক হলেও কিন্তু মানুষের বুকের বাম দিকে ব্যথা হয়। তখন আমি তাকে চোখ বন্ধ আচ্ছা করে সুন্দরভাবে কার্ডিওলজিস্টের কাছে রেফার করে দিয়েছি। সেই জন্য আপনি এখন এন্ডোস্কোপি করা ডিফিকাল্ট, করোনার মৌসুমে ডাব্লিউএইচ এর গাইডলাইন আছে যে এন্ডোস্কোপি করতে গেলেও প্রোটেকশন নিয়ে করতে হবে। আপনি একটা ইসিজি করিয়ে ফেলেন যদি বুকের বাম দিকে ব্যথা হয়। শুধু শুধু দিনের পর দিন অ্যাসিডিটির ওষুধ কেন খাবেন, তাই না? একটা ইসিজি করান, প্রয়োজন মতো একটা বুকের এক্স রে করান। মইনুল তুহিন তিনি জানতে চেয়েছেন আমার কফ কালো, মাঝে মাঝে কাশি হচ্ছে, কি করণীয়? তিনি জানতে না, এত চাচ্ছেন হ্যাঁ এত ছোট ধরনের সিমটম শুনেই কমেন্ট করা খুব মুশকিল। ঠিক আছে, কফ আসলে কালো হবে না সাদা হবে এটা তো আল্লাহ তাআলা কোথাও লিখে রাখেননি মেডিকেল সায়েন্সে। হ্যাঁ, যদি কেউ কোল ওয়ার্কার হয়, কয়লার খনিতে কাজ করেন বা কোনো ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড তার রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের কিন্তু কফ কালো হতে পারে। ধোঁয়ার মধ্যে কাজ করেন, যে কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, অনেক ইঞ্জিনিয়ার আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার আপন মামাতো ভাই, সে ফ্রেশ কোম্পানির যে সুগার যেখানে তৈরি হয় সেই প্রজেক্টে কাজ করে, তার মাঝে মাঝে কাশি হয়। আমি বলি তুমি যেহেতু একটা প্ল্যান্টে কাজ করো তোমার এটা হতে পারে, অকুপেশনাল হ্যাজার্ড থেকে হতে পারে। সো কফ কালো হলে যদি এটা পারসিস্টেন্টলি হতে থাকে, বারবার হতে থাকে, একটা বুকের এক্সরে করে দেখতে হবে যে কোনো বক্ষব্যাধি আছে কিনা। ঠিক আছে, এটা সবার আগে। মেহেদী হাসান শান্ত তিনি জানতে চেয়েছেন স্যার আমার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেটে ব্যথা করে, আমার করোনা কি? আমার করণীয় কি? না করোনা কি হয়েছে কিনা, ও না করণীয় না কি, না রাইট, না, করণীয় কি যদি হয় ঠিক আছে, আপনি একজন বিশেষজ্ঞ করণীয় কি? চিকিৎসকের পরামর্শ নেন। এই যে এই কাজগুলো করেন, যে আমার আমার হসপিটালের একজন প্রশাসনিক কর্মকর্তা, তার বোন দীর্ঘদিনের পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, আমি তাকে বললাম আপনি এন্ডোস্কোপি করুন। না না,
এত একটা কঠিন পরীক্ষা করা যাবে না। তার মাস 3 পর দিকে হাসপাতালে ভর্তি, তার সার্জারি হবে। কেন? তার সিএস স্টমাক, কার্সিনোমা স্টমাক ধরা পড়েছে, স্টমাকে ক্যান্সার, বয়স ছিল 60। সেটা তো আজ থেকে প্রায় বছর 10 আগেকার ঘটনা। এই জন্য আপনার পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, এই জিনিসগুলো নিজে নিজে আইডেন্টিফাই না করে বা নিজে নিজে ডেফিনেশন দাঁড় না করিয়ে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, সেই অনুযায়ী আপনি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন, নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ হয়ে বাঁচার তৌফিক দান করেন। কারণ আপনি অসুস্থ হলে আপনার আত্মীয় স্বজন পেরেশানির মধ্যে পড়বেন। তানভীর আদনান ওভি তিনি জানতে চেয়েছেন, স্যার হাউ ক্যান আই কন্ট্যাক্ট উইথ ইউ, নিড ইউর চেম্বার অ্যাড্রেস। তানভীর, আমি প্রথমেই বলেছি অধ্যাপক ডক্টর এ কে এম শামসুল কবির, তিনি মেডিসিন, পরিপাকতন্ত্র, লিভার রোগ বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে গেলে এই হাসপাতালে যাওয়া একটু ডিফিকাল্ট, এখন তো এটা করোনা ডেডিকেটেড হাসপাতাল। ঠিক আছে, আমি আসলে গুলশান 2 এ ল্যাব এইডের একটা শাখা রয়েছে, ল্যাব এইড গুলশান। এটা গুগলে সার্চ দিলেই ল্যাব এইড গুলশান সার্চ দিলেই আমার অ্যাড্রেস, বা আমার ফেসবুক যে আইডি আছে সেখানে সার্চ দিলেই আমার প্রোফাইলের মধ্যে আছে আমি কোথায় প্র্যাকটিস করি, আমি কি করি না করি। মানুষ তো এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছে, আমাকে অনলাইনে সার্চ দিয়ে দেখে ল্যাব এইড গুলশান, ল্যাব এইড গুলশান আবার গুগলে সার্চ দেয়, কোনো ফোন নাম্বার চলে আসে, ফোন করে সিরিয়াল দেয়। আমি জিজ্ঞাসা করলাম আপনি আমার কাছে কোথায় থেকে আসছেন, আপনি মেহেরপুরে থাকেন, বলে স্যার আমি অনলাইন থেকে আপনার। তো একটা মেহেরপুরের মানুষ ঢাকার বাইরে, সে পারলে আপনি কেন পারবেন না? নিশ্চয়ই, তাই না? নাম দিয়ে সার্চ দিলে পাওয়া যায়। আমরা অনুষ্ঠানের মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরো কিছু প্রশ্ন আছে, আরো কিছু প্রশ্ন নিতে হবে। মোহাম্মদ তারিক আল জলিল আবারও প্রশ্ন করেছেন, অনেক সময় রাতে খাবারের পরে প্রচন্ড গ্যাস পেইন হয়, সেই ইনস্ট্যান্ট গ্যাস কমানোর উপায় কি? ইনস্ট্যান্ট গ্যাস কেন হচ্ছে, গ্যাস পেইন হচ্ছে কিনা জানেন না আপনি? খাওয়ার পরপরই যদি পেটে ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে গল ব্লাডারে কোনো ইনফেকশন বা পাথর হলো কিনা। আপনি পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি ভরপেট খাবেন না। পেটের কিছু অংশ রাতের বেলা সবসময় কম খেতে বলা হয়েছে, রাতের বেলা কম খাবেন। খাওয়ার পরপরই পেট ভরে পানি খাবেন না। খাওয়ার পর একটা গ্লাসের 3 ভাগের 1 ভাগ পানি খাবেন, আধা ঘন্টা রেস্ট নেবেন, এরপরে মূল পানিটা খাবেন। খেয়েই ঘুমাতে যাবেন না, খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর ঘুমাতে যাবেন। আর রাতের বেলা কোনো স্পাইসি খাবার, রাতের বেলা শাক, রাতের বেলা সালাদ পারতপক্ষে খাবেন না, তাহলে আপনি ভালো থাকবেন। আচ্ছা, এবারে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে করোনা ভাইরাস আক্রান্ত তো আমরা যতদূর জানি যে ফুসফুসকে বেশি এফেক্টেড করে, সেক্ষেত্রে আসলে ফুসফুসের কি বড় ধরনের কোনো সমস্যা হয় কিনা, বা এই বিষয়ে করণীয় কি থাকবে? ফুসফুসে তো বড় ধরনের সমস্যা হয়, এখন কার হবে কার না হবে বলা মুশকিল। আমি দেখলাম যে 82 ইয়ার্স একজন মানুষ আমার পরিচিত, 82 ইয়ার্স এর একজন মানুষ যে কিনা করোনা আক্রান্ত হয়েছেন, তার ফুসফুসে বড় ধরনের এফেক্টেড হয়েছিল, কিন্তু তিনি ভালো হয়ে চলে এসেছেন। আবার ডাক্তার তানজিলা বলে একজন, উনি মেরিস্টোপসে জব করেন, শিকদার মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন, 5th ব্যাচের। তো উনার হাজবেন্ড আর্মির অফিসার, উনি সিএমএইচ এর মতো জায়গায় চিকিৎসা নিয়েও বাঁচতে পারলেন না, যেখানে খুব অর্গানাইজড ওয়েতে শুরু থেকেই তারা করোনা চিকিৎসা শুরু করেছে। এই জন্য চেস্টে এটা আক্রান্ত করে ঠিকই, সবার করে না, কারো কারো করে। তো কারো কারো যাদের করে তাদের যেটা হয়, এটা বলি আমরা করোনা জনিত নিউমোনিয়া বা কোভিড নিউমোনিয়া। বাট সেই নিউমোনিয়াটার কারণে রোগীদের যেটা হয় এআরডিএস বলে একটা প্রবলেম হয়ে যায়, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ঠিক আছে, সেটা কারো হয়ে গেলে ভীষণ দুর্ভাগ্য, কারণ তখন সেক্ষেত্রে তার খুব হাই ফ্লো অক্সিজেন লাগে, ক্ষেত্র বিশেষ সেটা কন্ট্রোল করা সম্ভব না হলে তাকে ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে কানেক্ট করতে হয়। কিন্তু কার ফুসফুস আক্রান্ত হবে বা কার ফুসফুস আক্রান্ত হবে না এটা বলা মুশকিল। এই জন্য বলা হচ্ছে যে আপনি প্রতিদিন সকালবেলা একটু হাঁটেন, বা বাইরে যেতে ভয় পেলে বাসার মধ্যে, ছাদের মধ্যে, যেখানেই পারেন একটু বডি মুভমেন্ট বাড়ান। বারবার নিঃশ্বাস প্রশ্বাস নিলে অক্সিজেনেশন এন্ড ডিঅক্সিজেনেশন হলে ফুসফুস হেলদি থাকে। ঠিক আছে, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন, কারণ ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিন্তু ফুসফুস খুবই প্রোটেক্টেড থাকে, এটা একদম স্পষ্ট বইতে লেখা আছে। আচ্ছা প্রফেসর কবির, আমরা একেবারে শেষ মুহূর্তে, আমরা আর হয়তো 5 মিনিট নিতে পারবো প্রশ্ন, কিন্তু প্রশ্ন অনেক রয়ে গেছে, আমি খুব দ্রুত যদি যাই। এবং আমার আরেকটি প্রত্যাশা ছিল যে মাউথ অর্গান আপনার কাছে একটু শুনবো, এটি দর্শক শ্রোতা যারা রয়েছেন তারাও হয়তো খুব খুশি হবেন। এটি শেষ মুহূর্তে আমরা শুনবো। আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে নিই। আলী আসগর তালুকদার তিনি বলেছেন, স্যার আমার বন্ধুর গতকাল থেকে জ্বর, ঠান্ডা এবং ডিসেন্ট্রি, এখন কোনো ওষুধ খেতে হবে কিনা? তার জ্বর, গলা ব্যথা এবং ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি আর ডায়রিয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডিসেন্ট্রি মানে হচ্ছে প্যাসেজ অফ ব্লাড ডিউরিং স্টুল পাস, মানে পায়খানা করার সময় যদি ব্লাড যায় সেটাকে আমরা ডিসেন্ট্রি বলি। আর বারবার পাতলা পায়খানা হলে, পাতলা পায়খানাটা ধরেই হয়তো তাকে সাজেশন, তাহলে সেক্ষেত্রে স্যালাইন খান।
স্যালাইন খাওয়া শুরু করেন, ঠিক আছে তো। আর যদি গলা ব্যথা পারসিস্ট করে, আপনি অবশ্যই করোনার পরীক্ষাটা করেন। যদি গলা ব্যথা, ডায়রিয়া দুটোই রয়েছে, জ্বরও রয়েছে, ঠিক আছে। এখন এটা ভয় পেলে চলবে না। আমি কালকে এরকম হতে পারে, তো আমি কি টেস্ট করাবো না? করোনা পরীক্ষা করাইতে হবে, হলে আপনি চিকিৎসা নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার লাভ, আপনার যেটা হয়েছে আপনি জানলেন, আপনি সেই অনুযায়ী অগ্রসর হতে পারবেন। আচ্ছা, পরের প্রশ্ন। আরেকজন কাজী ইমাম হোসেন নিবিড়, তিনি লিখেছেন H37 করোনা হয়েছে। প্রশ্নটা আসলে ক্লিয়ার করে তিনি লিখতে পারেননি, তারপরে লিখেছেন অনেকদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরও বুকে ব্যথা যাচ্ছে না। না, তাহলে সেক্ষেত্রে তাকে সিস্টেমেটিক্যালি ওষুধ চেঞ্জ করে খেতে হবে। একটা আলট্রাসোনোগ্রাফি এবং এন্ডোস্কোপি করে দেখতে হবে যে তার কোনো অন্য কারণ আছে কিনা বুকে ব্যথার। প্রয়োজন বোধ একটা ইসিজি করতে হবে। যে কোনো মানুষের বুকে ব্যথা হলে একটা এন্ডোস্কোপি, একটা আলট্রাসোনোগ্রাফি, একটা ইসিজি, এটা হচ্ছে রুটিন টেস্ট করে দেখতে হয়। কেন দিনের পর দিন একটা মানুষ অ্যাসিডিটি বা গ্যাসের ওষুধ খাবে না জেনে? আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাজী ইমাম হোসেন। এরপরে মোহাম্মদ সালাউদ্দিন, তিনি জানতে চেয়েছেন, আমার অনেক দিন ধরে শুকনো কাশি, লোকাল দোকান থেকে কিছু ওষুধ খেয়েছি, ভালো লাগছিল, কিন্তু 10 থেকে 15 দিন কাশি পর কাশি বেড়ে গেল, হালকা হালকা বুকে ব্যথা করে আর সাথে কফ, এবং নিঃশ্বাসটা একটু আহ, বন্ধ টাইপের। আচ্ছা, মাঝে মাঝে মাথা ব্যথা করে, এটি করোনার লক্ষণ কিনা? জ্বর নেই। না, করোনার লক্ষণ এতদিন থাকার কথা না। ওনার একটা সিম্পল অ্যাজমা জনিত সমস্যা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, অথবা একটা টার্ম ইদানিংকালে খুবই পপুলার হয়ে গেছে, কাফ ভ্যারাইটি অ্যাজমা, সেটা হতে পারে। তো উনার সবার আগে একটা বুকের এক্সরে করে দেখা উচিত, যেহেতু উনি বুকে চাপ অনুভব করছেন। উনার সাইনোসাইটিস থেকে হতে পারে। সো নাক এবং সাইনাসের যে এক্সরে রয়েছে, এক্সরে নোজ অ্যান্ড পিএনএস বলে, সেটা করে দেখা উচিত। তারপর রোগ নির্ণয় করে ওষুধ খাবেন। অনলাইনে চিকিৎসা দেওয়ার অনেক ঝামেলা আছে, না দেখে পরে কোনো কারণে সে খারাপ হয়ে গেল, সবার আগে ওষুধের দোষ হয়, চিকিৎসক একটা কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয় আর কি। ঠিক আছে, সরাসরি ওষুধ বলা ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা সর্বশেষ প্রশ্নটি নিয়ে নিই। কামাল হাসান কামরুল, তিনি জানতে চেয়েছেন, স্যার, মুখের স্বাদ না থাকলে কি করা যাবে? মুখের স্বাদ না থাকলে বেস্ট ওয়ে, আমি আগে কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম, জিঙ্ক উইথ বি কমপ্লেক্স খেলে কিন্তু মুখের স্বাদ ফেরত আসে। তো ওনাকে ওই জিঙ্ক বি বা বিকোজিন নামে যে ট্যাবলেট পাওয়া যায় সেটা খেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আরো একবার জানিয়ে দিতে চাই দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এই প্রথমবারের মতো এই আয়োজনটি করেছে। করোনা ভাইরাস এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ বিষয়ক আমরা এতক্ষণ কথা বলছিলাম। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আহ, অধ্যাপক ডাক্তার A.K.M. শামসুল কবির, মেডিসিন, পরিপাকতন্ত্র, লিভার রোগ বিশেষজ্ঞ, হবি ফ্যামিলি মেডিসিন মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর শামসুল কবির, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটু ইনফরমেশন দর্শকদের জানিয়ে দিতে চাই। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় মিটিং দ্য চ্যালেঞ্জেস অফ টাইম, এই স্লোগান নিয়ে 2002 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আহ, প্রতিষ্ঠা লগ্ন থেকে উন্নয়নমূলক বিভিন্ন রকম কার্যক্রম সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রেজাউল করিম। তিনি একই সাথে কোহিনুর কেমিক্যালস লিমিটেড, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন, অনেক পরিচিত একটি কেমিক্যালস কোম্পানি, এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। সাউথ ইস্টের গোল হলো কোয়ালিটি এডুকেশন অ্যাট কস্ট। 3টি স্কুলের অধীনে 11টি ডিপার্টমেন্ট সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় রয়েছে। ডিপার্টমেন্ট গুলো হলো ট্রিপলি, সিএসসি, ফার্মেসি, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, বিবিএ, এমবিএ, আইন ও বিচার, ইংরেজি, বাংলা এবং অর্থনীতি। এই মুহূর্তে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 10,000 প্লাস, 400 ফুল টাইম শিক্ষক রয়েছে। এবং এখন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামার 2020 সেমিস্টারের অনলাইনে ভর্তি চলছে। 50% শুধু মাত্র এই সেমিস্টারের জন্য, 50% ওয়েভারে অ্যাডমিশন ফিতে আপনারা পাবেন যারা শিক্ষার্থী যারা ভর্তি হতে চান, এবং 25% ওয়েভার টিউশন ফিতে আপনারা পাবেন। এছাড়াও সর্বোচ্চ 100% স্কলারশিপ দেওয়া হয়ে থাকে 11টি আলাদা ক্যাটাগরিতে, বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েভার দেওয়া হয়ে থাকে। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হচ্ছে 251/A, 252 তেজগাঁও, নাবিস্কো ঠিক পেছনে। এবং ভর্তি অফিস যদি আপনারা যোগাযোগ করতে চান, সেটি হচ্ছে বনানীতে 64 নম্বর হাউস, 18 নম্বর রোড, ব্লক বি, বনানী, ঢাকা। অনেক ধন্যবাদ আপনারা যারা সঙ্গে ছিলেন। এবারে আমরা প্রফেসর ডক্টর A.K.M. শামসুল কবির আপনার কাছে আবারও আসতে চাই। সর্বশেষ আমরা আমরা করব জয়। দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি, তিনি শুধু চিকিৎসকই নন, পাশাপাশি ভালো মাউথ অর্গান বাজান। আমরা একটু এই গানটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। প্রফেসর ডক্টর A.K.M. শামসুল কবির, আপনাকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে দর্শক শ্রোতা দেখছিলেন, আপনাদেরকে অনেক। আচ্ছা, এটার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি যে টেবিলে বসে আছি, টেবিলের ড্রয়ারে মাউথের গানটা রাখা ছিল, আমি চেষ্টা করব। জি।
আসলে গানের পরবর্তী অংশগুলো যদি একই রকম, তো আমার মনে হয় আমরা পরিমিত বোধের পরিচয় দিই। পরে কখনো সময় সুযোগ হলে ইনশাল্লাহ আবার আপনাদেরকে অনেক বাজিয়ে ধন্যবাদ শোনাবো। আপনাকে, অনেক ধন্যবাদ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে আপনি সাড়া দিয়ে অনেকক্ষণ সময়, অনেকটা সময় আমাদেরকে দিলেন। না না, আশা করছি আমাদের দ্বারা যারা দর্শক শ্রোতা, শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী যারা যুক্ত ছিলেন নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের জন্য আশা করছি শুভকামনা সবসময় আপনার থাকবে এবং সেই সাথে ধন্যবাদ সাউথ ইস্ট আপনাকে। বিশ্ববিদ্যালয়ে দাওয়াত থাকবে। না, আপনাকে ধন্যবাদ যে আপনার মাধ্যমে আপনাদের যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, কর্মকর্তা রয়েছেন এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোন ছাত্রছাত্রী রয়েছে, তাদের সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা। সবাই সাবধানে থাকবেন, জনসমাবেশ এড়িয়ে চলবেন এবং করোনা মুক্ত থাকবেন। করোনা আক্রান্ত হলে আপনারা অবশ্যই চিকিৎসা নেবেন, নিজে নিজে চিকিৎসা করবেন না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।